হ্যালো দেবরূপা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সলিড স্টেট পড়িয়েছিলাম, কমপ্লিট করেছিলাম। এবারে আমাদের কোশ্চেন অ্যান্সার, নিউমেরিক্যাল, এগুলো মেন ব্যাপার। সেগুলো আবার ডিসকাস করতে হবে। তো আমরা সেই সমস্ত জিনিসপত্র আজকে ডিসকাস করব। পরের দিনকার আমরা নতুন চ্যাপ্টার ধরব। তো চল শুরু করা যাক আজকের ক্লাস। এখানে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি, সাথে সাথে নিউমেরিক্যালও আছে, সেগুলো আমি নিয়ে বলছি। তো কোশ্চেনগুলো যেরকম ধরনের আসে টাসে কোশ্চেনগুলো আমি দেখাবো, অ্যান্সারগুলোও নিয়ে ডিসকাস করব, কি ধরনের অ্যান্সার, কতটা লিখতে হবে না লিখতে হবে, সব জিনিসগুলো নিয়েই বলবো। তো চল সেগুলো করা যাক। প্রথম যে কোশ্চেনটার কথা আমি বলবো সেটা হচ্ছে খুব সিম্পল একটা প্রশ্ন, যে সলিড কেন রিজিড হয়? ওয়াই আর সলিডস রিজিড? তো এটা 1 মার্কের কোশ্চেন, 1 নম্বরেরই কোশ্চেন, এতে 1 নম্বর দেবে। এরকম কোশ্চেন দেখবি অনেক জায়গাতেই রয়েছে। তো সলিড রিজিড হয় কেন, 1 নম্বরের জন্য কতটা তুই লিখবি? দেখ, আমি তোকে বলছি যে সলিডের রিজিডিটি মানে কি, সেখানে কিনা পার্টিকেলস গুলো মুভ করবে না, পার্টিকেলস গুলো এদিক সেদিক করতে পারবে না, দ্যাট ইজ কল্ড রিজিড। তাকে যদি তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তুমি সহজে তুমি চেঞ্জ করতে পারবে না, তার শেপটাকে চেঞ্জ করতে পারবে না। তো তার মানে রিজিডিটির কারণ যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ, যেটা ক্লোজ প্যাকড স্ট্রাকচার। তার স্ট্রাকচার হচ্ছে ক্লোজ প্যাকড। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, বলতে হবে যে ক্লোজ প্যাকড, সেখানে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো কিন্তু একদম খুব ক্লোজলি প্যাকড, অ্যান্ড ক্যান অনলি অসিলেট অ্যাবাউট দেয়ার ফিক্সড পজিশন। মানে একটা অ্যাটম বা মলিকিউল তার নিজের জায়গা থেকে সামান্য অসিলেট করতে পারে, সে নিজের জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় বা অন্য জায়গায় এরকম মুভমেন্ট করতে পারে না, এটা পসিবল না। তো এটা হওয়ার জন্যেই তার যে ফিক্সড পজিশন, সে যে এক জায়গায় থাকছে, তার যে ফিক্সড পজিশন, ওটার জন্যেই কিন্তু একটা সলিড সে রিজিড হয়ে যায়। একটা সলিড রিজিড হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে তার ক্লোজ প্যাকড স্ট্রাকচার, এবং তার মলিকিউলগুলো কিন্তু নিজের জায়গার রেসপেক্টে অসিলেট করে, নড়াচড়া করে, কিন্তু সে তার নিজের জায়গা ছেড়ে বেরিয়ে চলে যায় না। রিজিডের উল্টো জিনিস হচ্ছে মোবাইল। গ্যাস বা লিকুইড মোবাইল কেন, ফ্লুইড কেন? একটা হচ্ছে রিজিড, একটা হচ্ছে ফ্লুইড। গ্যাস বা লিকুইডকে বলা হয় কি, গ্যাস প্লাস লিকুইড, এদেরকে বলা হয় কি, ফ্লুইড, বিকজ দে ক্যান ফ্লো, তারা ফ্লো করতে পারে। এখন কেন ফ্লো করতে পারে? কারণ কি না, তাদের মধ্যে ক্লোজ প্যাকড স্ট্রাকচার নেই, নো ক্লোজ প্যাকড স্ট্রাকচার। molecules can move from their original position, অরিজিনাল পজিশন থেকে সে মুভ করতে পারে, সে সরে যেতে পারে, যেটা সলিডের ক্ষেত্রে হচ্ছে না। সেই জন্য সলিডের ক্ষেত্রে এই ফিক্সড পজিশন এই কথাটা লেখা এবং ক্লোজ প্যাকড এই কথা দুটো লেখাটা জরুরি। আমরা যখনই কোনো কোশ্চেনে অ্যান্সার করব তখন দেখতে হবে যে অ্যান্সারের মধ্যে কি কি কথাগুলো জরুরি,
হাবজি গাবজি অনেক কথাবার্তা লিখে কোনো লাভ নেই। কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট হবে, টু দা পয়েন্ট হবে না। 1 মিনিট দাঁড়া দেবরূপা। তো তার মানে আমরা যে প্রথম প্রশ্নটা যেটা দেখালাম, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছিস দেবরূপা, বুঝতে পেরেছিস দিয়া, বুঝতে পেরেছিস। আরেকবার ও সেটা দেরি করে এসছে, আরেকবার বলি, আমরা প্রথম যে প্রশ্নটা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি, ওয়াই আর সলিডস রিজিড। কেন সলিড রিজিড? না তার পিছনে কিন্তু সলিডের মলিকিউলসগুলো বা অ্যাটমসগুলো বা পার্টিকেলস বলতে পারি, তারা কিন্তু খুব ক্লোজড প্যাকড স্ট্রাকচার থাকে। তারা কিন্তু তাদের নিজের জায়গা থেকে অসিলেট করতে পারে বড় জোর, কিন্তু ফিক্সড পজিশন ছেড়ে যেতে পারে না। এ প্রসঙ্গে আমি বললাম যে তোকে কালকে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াই গ্যাসেস অ্যান্ড লিকুইডস আর কল্ড অ্যাজ ফ্লুইড। একই প্রশ্ন, গ্যাস সলিড কেন রিজিড আর গ্যাস লিকুইড কেন ফ্লুইড? একই প্রশ্ন, একই রকমের উত্তর, যে ওদের ক্ষেত্রে ক্লোজ প্যাকড স্ট্রাকচার নয় এবং মলিকিউলগুলো তার ফিক্সড পজিশন থেকে মুভ করে অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু সলিডের ক্ষেত্রে তা নয়, তারা কিন্তু মুভ করতে পারে না, তারা জাস্ট নিজের ফিক্সড পজিশন থেকে অসিলেট করতে পারে। তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখলাম 1 নম্বরের জন্য সেই প্রশ্ন, যেটা কিনা আমরা এইটুকুই লিখব এবং এই জন্যে সলিড রিজিড হয়। হয়েছে? আমরা সেকেন্ড প্রশ্নে চলে আসছি। সলিডের কিন্তু সব সময় একটা ডেফিনিট ভলিউম আছে, সেটা লিকুইডেরও আছে। শেপটা সলিডের আছে, লিকুইডের শেপটা নেই, কিন্তু সলিডের একটা ডেফিনিট ভলিউমও আছে। এগুলো প্রপার্টি রিলেটেড কোশ্চেন। তো আজকে যদি জিজ্ঞাসা করে যে সলিডের একটা ডেফিনিট ভলিউম আছে, কেন কেন তুমি বলো যে সলিডের ডেফিনিট ভলিউম রয়েছে, তাতে আমরা কি বলবো? না সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। দেখ, যে সলিডের যে পার্টিকেলসগুলো আছে সেগুলো কি না একই প্রশ্ন আগেরটা, যেটা রিজিড, রিজিড হলেই কিন্তু তার একটা স্পেসিফিক ভলিউম থাকে, রিজিড না হলেও ভলিউমটা থাকতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে রিজিড হলে অবশ্যই তার ভলিউম থাকবে, কারণ সে একটা পার্টিকুলার স্পেস অকুপাই করে থাকবে, মলিকুলসগুলো তো বেরিয়ে চলে যাচ্ছে না। তাহলে অ্যান্সারটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের দিকে কিন্তু চলে যাবে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মেক দ্য পার্টিকেল সলিড ক্লোজলি প্যাকড। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা মলিকিউল আর একটা মলিকিউল আর একটা মলিকিউল আর একটা মলিকিউল, এদের মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, তাহলে কি হবে না তারা কিন্তু একটা সার্টেন জায়গা জুড়ে থাকবে। গ্যাস মলিকিউলসের বলা হয় যে ডেফিনিট কোনো ভলিউম নেই। কেন বলা হয়? কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তার মধ্যে নেগলিজেবল। যখন আমি বলবো যে এর ভলিউম আছে ওর ভলিউম আছে, তখন আমার সরাসরি যে পয়েন্টটায় গিয়ে আমাকে টার্গেট করতে হবে সেটা হচ্ছে কি না ওখানে কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে কি নেই। আজকে আমরা যদি বলি লিকুইড, তাহলে লিকুইডেরও ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তবে সলিডের মতো নয়, কিন্তু আছে। গ্যাসের নিজস্ব কোনো ভলিউম নেই, গ্যাসের কোনো ফিক্সড ভলিউম নেই, কারণ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন গ্যাসের ক্ষেত্রে নেগলিজেবল। নো ফিক্সড ভলিউম ফর কি গ্যাসেস। কেন এই কথা যদি জিজ্ঞাসা করে? বিকজ নেগলিজেবল ফোর্স অফ অ্যাট্রাকশন।
সলিড বা লিকুইডের একটা ভলিউম আছে, ডেফিনিট ভলিউম আছে, কারণ ওখানে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, যে কারণে বলা হয় যে সলিড এবং লিকুইড তাদের একটা ডেফিনিট ভলিউম আছে। কথা নিশ্চয়ই বোঝা গেছে আমি কি বললাম? তাহলে 2 নম্বর প্রশ্ন, সেটাও কিন্তু 1 মার্কের জন্য প্রশ্ন, 1 নম্বরের জন্য প্রশ্ন। তো এই সব কথাগুলো লিখতে হবে। আমি সলিড স্টেটের যত কোশ্চেন যতভাবে আসতে পারে সব কোশ্চেন নিয়েই আজকে আলোচনা করছি, সাথে নিউমেরিক্যাল প্রবলেমের কথাও বলছি। এরপর 3 নম্বর কোশ্চেনে চলে এলাম। এটা ইনফরমেটিভ অনেকটা, যে অনেকগুলো সলিড তুলে দিয়ে জিজ্ঞাসা করে যে তারা অ্যামরফাস সলিড নাকি ক্রিস্টালাইন সলিড। এর বক্তব্য আমি প্রথম ক্লাসে আমি অ্যামরফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিড সম্পর্কে বলেছিলাম। আমি বলেছিলাম যে যাদের ডেফিনিট একটা ক্রিস্টাল স্ট্রাকচার থাকে না, অ্যামরফাস মানে কি? অ্যামরফাস মানে হচ্ছে নো ডেফিনিট ক্রিস্টাল স্ট্রাকচার, তার কোনো ডেফিনিট ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে না। আরো অনেক রকমের প্রপার্টি কথা বলেছিলাম, কিন্তু ক্রিস্টালাইন হলে কি হবে না, তার ডেফিনিট ক্রিস্টাল স্ট্রাকচার তার থাকবেই, তার ডেফিনিট ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে। তো আমার কাছে কয়েকটা সলিড দিয়েছে, পলিইউরেথেন, ন্যাপথালিন, যেগুলো পরে আমি সেগুলো দিয়েছি, উল্টো পাল্টা দেয় না, যেগুলো পরে পলিইউরেথেন, ন্যাপথালিন, বেঞ্জোইক অ্যাসিড, টেফলন, পটাশিয়াম নাইট্রেট, সেলোফেন, পলিভিনাইল ক্লোরাইড, ফাইবার গ্লাস, কপার। এর মধ্যে কোনটা অ্যামরফাস, কোনটা ক্রিস্টালাইন তা বলতে হবে। আমি তোকে বলে দিচ্ছি যে সাধারণত গ্লাস, রাবার, এরকম টাইপের পলিমার টাইপের জিনিসপত্র এরা সব অ্যামরফাস হয়। বাটার, চিজ, এসব যাদের কোনো ডেফিনিট শেপ নেই, ক্রিস্টাল স্ট্রাকচার নেই। পলিইউরেথেন এটা একটা পলিমার, পলি কথাটা রয়েছে, পলি যার আগে থাকবে বোঝার উপায়, পলি কথাটা থাকলে মানে কি, পলিমার, পলিথিন, তাই না? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এটা ভালো করে পলিভিনাইল ক্লোরাইড। টেফলনও কিন্তু একটা পলিমার। সেলোফেন নামটাতে হয়তো এগুলো নেই, কিন্তু এগুলো পলিমার। ফাইবার গ্লাস, কাঁচের যত আইটেম আছে সবই কিন্তু অ্যামরফাস। কাঁচের, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি এসব প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছি। তো পলিইউরেথেন, টেফলন, সেলোফেন, পলিভিনাইল ক্লোরাইড বা ফাইবার গ্লাস, এরা সবই কিন্তু কি অ্যামরফাস সলিড। উল্টো দিকে ন্যাপথালিন, বেঞ্জোইক অ্যাসিড, পটাশিয়াম নাইট্রেট, কপার, মেটাল ফেটাল তুই যত দেখতে পাবি, যত সল্ট দেখতে পাবি, সবই কিন্তু ক্রিস্টালাইন সলিড। অ্যালোট্রোপস এগুলো সবই ক্রিস্টালাইন সলিড। আস্তে আস্তে কোশ্চেন আনসার করতে করতে আরো আমি অনেক বলবো, সেসব বলতে আস্তে আস্তে বুঝে যাবে। তো মোটামুটি ভাবে অ্যামরফাস এবং ক্রিস্টালাইন সলিড বোঝা যায়, চেনা যায়, জানা যায়, সেটা কথা বললাম। তাহলে 3 নম্বর কোশ্চেন যেটা ছিল সেটার কথা আমি বললাম। 4 নম্বরে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়। ওয়াই গ্লাস ইজ কনসিডার্ড অ্যাজ আ সুপার কুল লিকুইড? গ্লাসকে তুমি সুপার কুল লিকুইড বলবে কেন? গ্লাসের এটা নাম, গ্লাসকে সুপার কুল লিকুইড বলে ডাকা হয়। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গ্লাস কিন্তু তাকে সলিড বলে বলাই হচ্ছে না, তাকে লিকুইডের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। লিকুইডকে যখন প্রচন্ড কুল করা হয় তাহলে কি হয়? ঠান্ডা করে দিলে কি হয়? লিকুইডটা সলিডে কনভার্ট হয়ে যায়। তো সুপার কুল লিকুইড সে সলিডে কনভার্ট হয়েছে এরকম ভাবে ভাবা হচ্ছে। তার মানে সামহাও একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওই সলিডটার মধ্যে সলিডের যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো অত বেশি নেই, বা একটা সলিডের যেরকম ধরনের প্রপার্টি থাকার কথা সেই প্রপার্টিগুলো কিন্তু ওর মধ্যে সেরকম একটা পরিষ্কার নয়।
তো সুপার কুল লিকুইড বলা হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে না গ্লাস কি হয় না সব সময় কি হয় না খুব ফ্লো করে, কিন্তু খুব তার টেন্ডেন্সি খুব স্লো। তুই এরকম কাঁচ যদি এরকম লাগিয়ে রাখা হয়, তুই যদি এক্স্যাক্টলি তার ডায়ামিটার বা থিকনেস মাপিস, এক্সপেরিমেন্ট যদি করিস, তাহলে তুই দেখবি যে এই নিচে এরকম করে সোজা করে দাঁড় করানো আছে, তো এই যে গ্লাসের যে পার্টিকেলস গুলো তারা একটু একটু নিচের দিকে নেমে আসে। এরকম নয় যে উপরটা পাতলা ভেঙে পড়ে যাচ্ছে, নিচেরটা এরকম মোটা হয়ে গেছে, অতটা নয়, অতটা বাড়াবাড়ি নয়। ভিতরে ভিতরে পার্টিকেলস গুলো কিন্তু নিচের দিকে মুভ করে, মানে ফ্লো করে। এটা গ্লাসের একটা প্রপার্টি, মানে গ্লাসের ফ্লো করার একটা প্রপার্টি আছে, টেন্ডেন্সি আছে। গ্যাসের মধ্যে যে পার্টিকেলস গুলো গ্লাসের মধ্যে আছে, সেই গ্লাসের মধ্যে পার্টিকেলস গুলো কি হয় না নিচের দিকে। সেই জন্য অনেক বছর বাদে যদি আমি থিকনেসটা নিচের দিকে মাপি, তাহলে একটু মোটা হবে, উপরের দিকে একটু পাতলা হবে, জেনারেলি এটাই হয়। এবং টেন্ডেন্সি ফ্লো করার টেন্ডেন্সি আছে, গ্লাসের আছে এরকম টেন্ডেন্সি। কিন্তু অবশ্যই কিন্তু এই কথাটা লিখবি, টেন্ডেন্সি টু ফ্লো, বাট কি বাট ভেরি স্লোলি। ওই যে বললাম কাঁচ লাগিয়ে সঙ্গে সঙ্গে মোটা হয়ে নিচে পড়ে গেল, উপরে ফাঁকা দেখা যাচ্ছে, এরকম হয়। তো ভেরি স্লোলি। দিস ইজ দ্য কজ দ্যাট গ্লাস ইজ কনসিডার্ড অ্যাজ সুপার কুল লিকুইড। তো কে ফ্লো করে, কে ফ্লো করে, লিকুইড বা গ্যাস ফ্লো করে। তো এটা যেহেতু কিছুটা এর ফ্লো প্রপার্টি রয়েছে, সেই জন্য একে লিকুইডের মতো ভাবা হচ্ছে, কিন্তু পুরো লিকুইড বলে দেওয়া যাচ্ছে না, কারণ লিকুইডের মতো তো পুরো ফ্লো করে চলে যায় না, জল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে এরকম তো কাজ যায় না। সেই জন্য সুপার কুল লিকুইড বলা হচ্ছে, যে লিকুইডকে যখন সুপার কুল করবে তখন তার যে ফ্লো টেন্ডেন্সি থাকে সেরকম ধরনের ফ্লো টেন্ডেন্সি থাকছে কার, গ্লাসের। কারণ গ্লাস একটা অ্যামরফাস সলিড, গ্লাস এটাকে বলে সিউডো সলিড। অ্যামরফাস সলিডের আরেকটা নাম আছে, সেটাকে কি বলে, সিউডো সলিড, নট এ ট্রু সলিড। এটা কিন্তু ট্রু সলিড নয়, সত্যিকারের সলিড নয়, এর সাথে লিকুইডের প্রপার্টি অনেক ম্যাচ করে। সেই জন্য আমরা কি বলছি না গ্লাস, তাকে কিন্তু আমরা বলবো কি, এই টার্মটা মনে রাখবি, সুপার কুল লিকুইড গ্লাসকে বলা। বোঝা গেছে? বাহ, তাহলে আমরা কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে ডিসকাস করছি, যাতে করে সমস্তটাই পরীক্ষায় ঠিকঠাক লিখে আসতে পারিস। আচ্ছা, এবারে দেখ প্রশ্নটা, দেখ বোঝার চেষ্টা কর। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ সলিড অনেকবার পরীক্ষায় এসছে, যেগুলো পরীক্ষায় এসছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসছে বা বোর্ড এক্সাম এসছে, সেই কোশ্চেনগুলো এখানে দিয়েছে। কোশ্চেনগুলো এমনি এক্সারসাইজ থেকে দেওয়া নয়, রাদার যেগুলো যেগুলো এরকম ধরনের আসে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ সলিড is observed to have same value along all directions. Comment on the nature of this solid. Would it show cleavage property? দেখ, আমি যখন পড়াই এই সলিড স্টেট, তখন আমি দুটো সলিড একটা প্রপার্টির কথা বলেছিলাম, সেটা কি না অ্যানআইসোট্রপিক আর আইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক মানে, অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে আমি ডিফারেন্ট ডাইরেকশানে, আমি তোকে দেখাচ্ছি, ডিফারেন্ট ডাইরেকশানে যদি মেজার করি, ধর আমি এরকম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। ধর আমি যদি এই বরাবর কোনো একটা প্রপার্টি মেজার করি, যা পাবো এই রকম ডায়াগোনাল বরাবর মেজার করলে ওই প্রপার্টিটা একই রকমের পাবো না, কারণ এখানে কিরকম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এরকম আছে, কিন্তু এই বরাবর সোডিয়াম সোডিয়াম আছে। আবার কেউ এরকম ধরনের ক্লোরাইড এরকম ভাবে মেজার করলো, তাহলে হচ্ছে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। একে বলে কি না অ্যানআইসোট্রপিক
ডিফারেন্ট ডাইরেকশনে যদি প্রপার্টিগুলোকে আমি মেজার করি তাহলে তার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। এবং এই অ্যানাইসোট্রপিকটা কার নেচার? ক্রিস্টালাইন সলিড। ক্রিস্টালাইন সলিড সবসময় অ্যানাইসোট্রপিক হয়। ক্রিস্টালাইন সলিড সবসময় অ্যানাইসোট্রপিক হয়। কিন্তু অ্যামরফাস সলিড কি হয়? আইসোট্রপিক হয়। আইসোট্রপিক মানে যে কোনো ডাইরেকশনে যদি আমি মেজার করি তার কি হবে? একই ভ্যালু পাবো, ভ্যালু সেম পাবো। যে কোনো ফিজিক্যাল প্রপার্টি মেজার করলে একই প্রপার্টি পাবো। যদি একই প্রপার্টি পাই তাহলে তাকে অ্যামরফাস বলে। তো আমাকে যে প্রশ্ন দিয়েছে সে প্রশ্নে কি লেখা আছে না, অবজার্ভ সেম ভ্যালু। সেম ভ্যালু মানে কি? আইসোট্রপিক। আইসোট্রপিক কাদের প্রপার্টি? না, অ্যামরফাসের প্রপার্টি। অ্যামরফাসের প্রপার্টি। তাহলে এই যে সলিডটার কথা বলা হচ্ছে সেটা কি হবে? সেম ভ্যালু অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেম ভ্যালু অফ ইন্টারক্ট ইন অল ডাইরেকশন। সব ডাইরেকশনেই একই রকমের প্রপার্টি দেখা যাচ্ছে। তাহলে সলিডটা কিরকম ছিল? সলিডটা ছিল কিরকম? অ্যামরফাস। যদি তোকে প্রশ্ন করে যে ডিফারেন্ট ডাইরেকশনে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি হচ্ছে তাহলে কি সলিড ছিল বলো, তুই তখন বলবি ক্রিস্টালাইন সলিড। কারণ অ্যানাইসোট্রপিক এটা ক্রিস্টালাইন সলিডের প্রপার্টি, আর আইসোট্রপিক এটা অ্যামরফাস সলিডের প্রপার্টি। ওর সাথে দিয়েছে কি প্রশ্নটা দেখ, যে উড ইট শো ক্লিভেজ প্রপার্টি। আমি তোকে ক্লিভেজ প্রপার্টি দেখিয়েছিলাম যে ভাঙলে ভাঙলে সেটা কি হয় না, তার এরকম যদি একটা সলিড, যদি তুই এরকম একটা সলিড আছে তুমি এইভাবে ভেঙে দিলে, তাহলে এই ভাঙার পরে এটা যদি এরকম ধরনের জিনিসটা হয়, একদম ক্লিভেজ মানে এখানে কোনো কিছু নেই, একদম স্মুথ সারফেস, এই সারফেসগুলো স্মুথ, তখন তাকে বলে কি? ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন সলিড। কিন্তু ধর একে ভাঙার পরে তুই দেখলি এরকম 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 কাঁচ তুই ভেঙে দেখবি যে ধারগুলো যেটা বেরিয়ে আসবে সেটা দেখবি একটু উঁচু নিচু এরকম, একদম স্মুথ এরকম হয় না, উঁচু নিচু এরকম। গ্লাস হচ্ছে একটা অ্যামরফাস, এটা থেকে বোঝা যায় ক্লিভেজ প্রপার্টি। তাহলে বলছে যে এই সলিডটা কি না, যে সলিডটার কথা বলা হচ্ছে তাকে কি সার্ফ নাইফ দিয়ে দুটো পিস করলে কি দেখতে পাবে তুমি? তাহলে কি দেখতে পাবো? ইরেগুলার সারফেস আমি দেখতে পাবো। সেখানে কিন্তু সারফেসের মধ্যে ওরকম ভাঙা তাড়া এরকম ধরনের ব্যাপার থাকবে, ইরেগুলার শেপ থাকবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট আমি 6 নম্বর প্রশ্নে চলে এলাম। তুই দেখবি যে আমি যখন সলিড স্টেট পড়াচ্ছিলাম তখন প্রথমে ক্লাসিফিকেশনটা করেছিলাম, সেটা ছিল অ্যামরফাস আর ক্রিস্টালাইন। তারপরে আবার ক্রিস্টালাইন সলিডকে আরো অনেকগুলো ক্লাসিফিকেশন করা হয়েছিল, কোভ্যালেন্ট সলিড, আয়নিক সলিড, নেটওয়ার্ক সলিড, মেটালিক সলিড, এরকম সব করা হয়েছিল। তো এখন বিভিন্ন রকমের সলিডে বিভিন্ন রকমের অ্যাট্রাকটিভ ফোর্স থাকে। আমাকে জিজ্ঞাসা করতে পারে যে কয়েকটা সলিড দিয়ে এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কি ধরনের কাজ করছে, কি ধরনের হাইড্রোজেন বন্ডিং আছে নাকি হাইড্রোজেন বন্ডিং আছে নাকি তার হাইড্রোজেন বন্ডিং আছে নাকি ডাইপোল অ্যাট্রাকশন আছে নাকি মেটালিক বন্ড আছে, এরকম সব জিজ্ঞাসা করতে পারে। দেখ, পটাশিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, K+SO4 2-, পটাশিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, এরা সব আয়নিক সলিড। মানে এদের আয়নিক
অ্যাট্রাকশন। এদের মধ্যে কিরকম অ্যাট্রাকশন থাকবে? আয়নিক সলিডের মধ্যে আয়নিক মানে প্লাস মাইনাসের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা থাকবে। বেনজিন, ইউরিয়া, ওয়াটার, আর্গন, অ্যামোনিয়া এগুলো মলিকুলার সলিড, এরা মলিকুল অ্যাট্রাকশন থাকবে। টিন, রুবিডিয়াম মেটালিক সলিড মানে এগুলো মেটালিক অ্যাট্রাকশন থাকবে, তাদের মধ্যে মেটালিক বন্ডে থাকবে। গ্রাফাইট এবং সিলিকন কার্বাইড এগুলোকে বলে নেটওয়ার্ক সলিড। আমি পড়াবার সময় বলেছিলাম নেটওয়ার্ক সলিড মানে প্রচুর অনেক জুড়ে গ্রাফাইট, ডায়মন্ড এগুলো যেরকম অনেক জুড়ে 3 ডাইমেনশনাল একটা সিস্টেম তৈরি করে, তাকে কি বলে? নেটওয়ার্ক। সিলিকা, বালি, গ্রাফাইট এসব হচ্ছে কি নেটওয়ার্ক সলিড বলে, কারণ এরা অনেক একসাথে জুড়ে কিন্তু একটা 3 ডাইমেনশনাল সিস্টেম ফর্ম করে। তো দেখ, আয়নিক সলিড, মলিকুলার সলিড, মেটালিক সলিড এবং নেটওয়ার্ক সলিড, 4টে টাইপের আয়নিক কম্পাউন্ড দেখলেই বুঝতে পারবি। জিঙ্ক সালফেট, পটাশিয়াম সালফেট, তারপরে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো বেনজিন, ইউরিয়া, আর্গন, অ্যামোনিয়া। মেটালিক সলিড মেটাল যেগুলো টিন, রুবিডিয়াম এইসব, গ্রাফাইট, সিলিকন কার্বাইড এসব হচ্ছে নেটওয়ার্ক সলিড ইত্যাদি। বুঝে গেছে? এগুলো পরীক্ষায় দেবে, তোকে চিন্তা ভাবনা করে লিখতে হয়, পড়তে হয় ভালো। আচ্ছা, এবারে জিজ্ঞাসা করেছে, একটা স্টেটমেন্ট দিচ্ছে, কত ঘুরিয়ে ফিরিয়ে কত রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে, তুই যদি সেরকম প্র্যাকটিস করিস তাহলে এর মধ্যেই চলে আসবে। সলিড এ ইজ হার্ড ইলেকট্রিক্যাল ইনসুলেটর ইন সলিড অ্যাজ ওয়েল অ্যাজ মল্টেন স্টেট। মানে সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না মল্টেন স্টেটে এবং সলিড স্টেটে, সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। হার্ড ইলেকট্রিক্যাল ইনসুলেটর মেল্টস অ্যাজ এক্সট্রিমলি হাই টেম্পারেচার, তার মেল্টিং পয়েন্টটা খুবই হাই। তাহলে সলিডটা কি বলতে হবে? সেই সলিডটা কি বলতে হবে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, মল্টেন স্টেটে বা গরম অবস্থায় করে না, এক্সট্রিমলি হাই তার মেল্টিং পয়েন্ট, সেই সলিডটা কি তুমি বলো। তো খুব ইজি কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, এরকম প্রপার্টি দিয়ে তুলে দিয়ে কোশ্চেন দিতে পারে। তো সেই সলিডটা কি? সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের মেল্টিং পয়েন্টটা অনেক হাই, আর কি সে হিট, ইলেকট্রিসিটি এসব কন্ডাক্ট করে না, ওর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই। গ্রুপ নাম্বার 14 আমি পড়িয়েছিলাম। তো ডায়মন্ড কিন্তু এটা এমন একটা সলিড যার কি ডু নট কন্ডাক্ট হিট, ইলেকট্রিসিটি, আর কি না হাই মেল্টিং পয়েন্ট। আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলেই যাব, সেটা হচ্ছে পরের স্যাটারডে ভোট আছে 10 তারিখ। তো আমার ভোটের ডিউটি এসছে, আমাকে তো ভোটে যেতে হবে, সরকারি স্কুলের টিচারদের ভোটে যেতে হবে। তো সেজন্য আমি তো পরের স্যাটারডেতে পড়াতে পারবো না। হ্যাঁ, একটা কিছু ছুটি ফুটি দেখে, রবিবার এমনিতে আমি দিতাম না, তার কারণটা হচ্ছে স্যাটারডে ভোট করে আসলে আমার তো সেই অনেক দূরে পড়েছে আর কি, মানে সারা রাতই কেটে যাবে, আসতেই পারবো না, পরের দিনকার সকাল হয়ে যাবে। আর তারপরে মানে ভোটেতে যা কষ্ট হয় সেটা মানে 3টে রাত্রে কোনো ঘুম থাকে না, এইসব থাকে না। এমনিতেই সানডে আমি এমনিতেই পড়াতে পারবো না, স্যাটারডে ওই রকম হওয়ার পরে ফ্রাইডে যেতে হবে। ফ্রাইডে রাত্রিবেলা ওইখানে যেখানে ভোট হবে ওই স্কুলে শুতে হবে, মশার কামড়ে বেঞ্চের মধ্যে শুতে হবে। তারপরে সারাদিন ভোট হবে,
কত রাত্রিবেলা ফিরবো কোনো ঠিক নেই, তখন ডিসিআরসিতে শুতে হবে। তারপরে সকালবেলা আমার এরকম মনে আছে, আমি জীবনে প্রথম ভোট করতে গিয়েছিলাম, পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত হয় না গ্রামে পঞ্চায়েত ভোট, ওরকম ধরনের পঞ্চায়েত ভোট করতে গেছি। জয়নগরের মধ্যে একটা উত্তর ঠাকুরচক বলে একটা জায়গা, মানে বহু দূরে, সেখানে গাড়ি টাড়ি কিছু জানে, গাড়ি একটা জায়গায় গিয়ে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে বলে চলে যাও। এবারে আমরা সেই ভোটের জিনিসপত্র নিয়ে সমস্ত যাচ্ছি, সে রাস্তা দেখলে এর বাড়ির ভিতর দিয়ে, উঠোন দিয়ে, কলা বাগান দিয়ে, একটা খালের পাশ দিয়ে, এরকম সব রাস্তা, অন্ধকার, এইসব রাস্তায় যাচ্ছি। ওইসব করে টোরে ভোটে ওখানে বিশাল গন্ডগোল, মানে সে ভাবা যায় না এরকম গন্ডগোল হয়েছে, বোম টোম পড়েছে, এইসব গন্ডগোল। তো পুলিশ ওখানে যেতেই পারেনি, পুলিশ ঢুকতেই পারেনি, আমাদের যে নিয়ে আসবে পুলিশদের, রাত 2টো বেজে গেছে। আমাদের একটা স্কুল ছিল, ওই স্কুলে দরজা ফরজা বন্ধ করে আমরা ওখানে বসে আছি, বাইরে বেরোলেই মারবে, পিটবে। রাত 2টো বেজে গেছে, ফোনে চার্জ ফার্জে চলে গেছে, ইলেকট্রিসিটি কিছু নেই তো, চার্জ ফার্জে চলে গেছে, বেরোলেই মারবে টারবে, এইসব নানান রকম সব পলিটিক্যাল ভুল বুঝেছে। ওরা ভেবেছে যে ওরা যে পার্টির, আমরা উল্টো পার্টির, এইসব নানান রকমের। আমরা তো ওখানে জাস্ট ভোট করতে গেছি, আমাদের তো পার্টি নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু কে এখন বোঝাবে, যে বোঝাবে তো যাবে, সে মার খাবে। আর রাজ্য পুলিশের অনেক, যেগুলো সমস্ত 2টো করে পুলিশ দিয়েছে, তারা মানে ওই ঘরে ঢুকে লুকে এক কোণে বসে রয়েছে, পুলিশগুলোই ঢুকিয়ে বলছে আমরা দুজন পুলিশকে কি করবো, ওরা যদি মারে আমরাই আগে বেশি মার খাবো, তার থেকে আপনারাই মার খান। হ্যাঁ, তো আমি ওখান থেকে সেক্টর অফিসে ফোন করবো, যে ফোনে চার্জ চলে গেছে। সেক্টর অফিস সে আর কি কোঅর্ডিনেট করে, সমস্ত কিছু করে। তো সেক্টর অফিসে ফোন করেছি, ফোন করে বলে, আমি বলছি যে এখানে আপনারা ফোর্স পাঠান বা কিছু একটা পাঠান, আমি ভাবতে এখানে আটকে পড়ে গেছি, এখানে গ্রামবাসীরা সব আটকে রেখে দিয়েছে, এনা তো বাইরে বোম পড়ছে, সব করছে, তো মরেই যাবো আমরা, খাওয়া হয়নি, জল নেই, কোনো কিছু নেই, আমরা এরকম ভাবে। তো বলছে যে আপনারা যে কোনো ভাবে ওখান থেকে বেরিয়ে মেন রোডে চলে আসুন, পুলিশ গাড়ি নিয়ে কিভাবে যাবে, ওখানে তো যাওয়ার জায়গা নেই। আমি বললাম এইসব আমরা কি করে শুনবো, এখানে স্কুল, তার চারিধারে লোকজন, আর আমরা এখান থেকে বেরিয়ে সব জিনিসপত্র নিয়ে গিয়ে তারপর মেন রোডে চলে যাবো, মেন রোডে চলে গেলে তো এমনিতেই যেতে পারবো। বলছে তো এখন আপাতত কিছু করার নেই, না এইসব বলে টলো। তারপরে রাত, মানে ওরকম করে রাত 9টার সময় ভোট শেষ হয়েছে, হয়ে রাত 2টো, 2:30, 3টে বেজে গেছে। রাত 3টের সময় দেখছি স্কুল থেকে বাইরে বেরিয়েছি, দেখছি যে লোকজন নেই, লোকজন সব চলে গেছে, রাত 3টে হয়ে গেছে না, লোকজন সব চলে গেছে। আমরা সব চুপি বেরিয়েছি, বেরিয়ে একজনের মোবাইলে টর্চ ছিল, ও একটু জ্বালিয়েছে এরকম করে, 2008 সালে ভোট করতে গেছিল। ওরকম করে রাত ওই রকম 2:30, 3টে এরকম হবে ওরকম করে বেরোলাম, বেরিয়ে টেরিয়ে মেন রাস্তায় এলাম। মেন রাস্তায় এসে তারপর ইলেকশনের গাড়ি যাচ্ছিল, সেই গাড়ি হাত ফাত দেখালাম, দেখিয়ে সে কি বিভৎস অন্ধকার, আর ওই জায়গার মধ্যে চোরের মতো আমরা সব পালাচ্ছি, করে টোরে তারপরে গাড়ি করে এলাম। আসার পরে ডিসিআরসিতে সব জমা দিলাম, জমা দেওয়ার পরে আমাকে বলছে আপনি কোথায় যাবেন, আমি বলছি আমি বেহালায় যাব। বলছে আপনার ভাগ্য খুব ভালো। আছি কেন? বলছে এই বাসটা বেহালা যাবে। বললাম বাহ। বলছে উঠে পড়েছে, বলুন আপনাকেই নিয়ে বেহালায় নামিয়ে দেবে। বললাম আর লোক যাবে না? বলছে না না আপনি তো একাই বেহালায় যাবেন। আমি বললাম হ্যাঁ আমি একাই যাবো, আমার জন্য একটা বাস আমাকে একাকে নিয়ে যাবে বেহালায়? বলছে হ্যাঁ নিয়ে যাবে, ইলেকশনের লোক না আপনারা, আপনাকে একাকেই নিয়ে যাবে, আপনার একদম বাড়ির কাছে গিয়ে নামিয়ে দিয়ে আসবে। ভালো কথা। এবার 2 রাত্রি 3 রাত্রি খাওয়া নেই, ঘুম নেই, এইসব নেই। তো ওখানে একটু খাবার দাবার একটু জায়গা থেকে পেয়েছিলাম, খাবার দাবার খেলাম, খেয়ে বাসটায় উঠলাম, উঠে একটা সব সিটি ফাঁকা, একটা ভালো দেখে সিটে বসে জানলার পাশে বসে আছি। দেখছি যে ড্রাইভার আসেনি, তো একটা লোক ছিল, ওকে জিজ্ঞাসা করলাম, বললাম যে কখন বাস ছাড়বে? বলছে এই তো বাস ছেড়ে দেবে, এই তো ড্রাইভার আসছে, বাস ছেড়ে দেবে। তো ভালো কথা। এবারে উঠে বসেছি, বাসটা একটু আগে দিয়ে ছেড়ে দিল, যাকে ভালো হয়েছে। বললাম আমার বেহালা 14 নম্বর ওখানে যেতে হবে। বলছে হ্যাঁ স্যার কোনো চিন্তা নেই, রোজা করুন আপনাকে নামিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বলে টোলে 2 রাত্রি ঘুম টুম নেই, তো
ব্যাগটা কোলের মধ্যে ওরকম করে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ বাদে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে তারপরে ভাবছি বাসটা দেখছি দাঁড়িয়ে আছে। বলছি যে কি হলো কেসটা, বাস কখন? তারপরে দেখছি আলো ফালো ফুটে গেছে, মানে ভোরের আলো ফুটে গেছে। তো তারপরে দেখছি যেরকম ভাবে চিনতে পারছি না জায়গা, হলাম কোথায়, মনে মনে ভাবছি বাবা বেহালায় কখন চলে এসছে আমি বুঝতেও পারিনি, আর এরা কেউ বলেও নি। ড্রাইভার কোথায়? ড্রাইভার দেখছি নেই। কন্ডাক্টর কোথায়? কন্ডাক্টর দেখছি নেই। দরজা দিয়ে নামবো, দরজা দেখছি বাইরে তালা দেয়া। দরজা বাইরে তালা দেয়া, কি আমি কোথায় এলাম? কি রে ভাই, দরজা খুলতে যাচ্ছি দেখছি বাসের দরজা সে খুলছে না, এরকম করে উঁকি মেরে দেখছি তালা দেয়া। বলছি কি ব্যাপার হলো? তারপরে ভালো করে তাকিয়ে দেখছি যে কোথায় জায়গাটা কোথায় বোঝার চেষ্টা করছি। দেখছি যে একটা পেট্রোল পাম্প, একটা পেট্রোল পাম্পের ওখানে গাড়িটা দাঁড়িয়েছে। জানলা ফাল্লা দিয়ে তাকিয়ে দেখছি যে ওখানে ওই বাসের ড্রাইভারটা ও শুয়ে রয়েছে, আর কন্ডাক্টরটাও পাশে ওরা সিট ফিট খুলে নিয়ে পেট্রোল পাম্পে শুয়ে রয়েছে। আমি তাও চিৎকার করে ও ড্রাইভার দা, ও ড্রাইভার দা। বলছে কি হয়েছে? আমি বলছি যে আমি তো বেহালায় নামবো। হ্যাঁ, বেহালায় গিয়ে চলে এসছো, আমাকে বলোও নি, এই কিন্তু একটা অন্য পেট্রোল পাম্প দেখছি। বলছে না না বেহালা না, এটা জয়নগর। বলছি জয়নগর? বেহালায় যাওনি? কালকে রাত থেকে বেহালায় যাওনি? বলছে না না, কি করে যাবো, জলে গাড়ি চলবে নাকি? বললাম মানে, সেটা আবার কি কথা? বলছে পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেই, তো পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য এসছিলাম। বললাম হ্যাঁ, তো তেল নাও। বলছে না না, আমরা নিজেদের পয়সা তেল নেবো নাকি? গভর্নমেন্ট থেকে তেলের স্লিপ দেবে, সেই স্লিপ দেখিয়ে এখান থেকে তেল নিতে হবে, আমরা নিজের পয়সা তেল দেবো? ইলেকশনে ডিউটি করছি, নিজের পয়সা তেল নেবো? বললাম তো। বলছে একটা ছেলেকে পাঠিয়েছি আগের রাত্রিবেলা স্লিপ আনতে, সে এখনো এসে পৌঁছয়নি, ও আসবে স্লিপ নিয়ে। বললাম নিকুচি করেছে তোমার স্লিপ। বলছে না না বসুন না, বেহারে না। আমি বললাম না, আর নামাতে হবে না, তুমি তালা খোলো তো। বলছে না, তালা খুলবো না। বললাম মানে, ইয়ার কি হচ্ছে নাকি, আমি বাড়ি যাবো। বলছে আমরা দিয়ে আসবো। বললাম না না, দিয়ে আসতে হবে না, কাউকে দিয়ে আসতে হবে না, তুমি তালা ফালা খোলো তো। তালা দিয়ে রেখেছো কেন? আমি কি চোর না ডাকাত, আমাকে তালা দিয়ে রেখেছো? বলছে না এমনি বলেছি। কে বলেছি? তাকে নিয়ে এসো, তালা খোলো আগে, আমি বেরোবো, আমার বাথরুম পেয়েছে, বেরো, খোলো। ও বাথরুম পেয়েছে, ঠিক আছে খুলে দিচ্ছি। ওই খুলে দিয়েছে, পালিয়েছি। পালিয়ে তারপরে রাস্তা দিয়ে দেখছি গাড়ি, আরো গাড়ি যাচ্ছে ইলেকশনে, আবার হাত দেখালাম, ট্যাগ আছে, ব্যাস। আর একটা ওরকম গাড়ি দুটো বললাম, ওই কোথায় যাবে? বললো যে যাদবপুর যাবে। ঠিক আছে বাবা, এই ভয়ের জায়গা থেকে আগে যাদবপুরে যাই, এখানে আটকে আটকে রাখছিল। যাদবপুরে চলে গেলাম, যাদবপুরে ধাক্কা মেরে গাড়ি থেকে নামিয়ে দিল, বললো এখানে নাম, আর যাওয়া যাবে না। যাদবপুরে নেমে সকালবেলা দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকে আবার একটা গাড়ি, এরকম করতে 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 বাড়ি এলাম, সে সকাল 10টা-11টা বেজে গেল। শুরু হয়ে গেল। যাকে আমরা পড়াই যতক্ষণ না এক্ষুনি মিটিং শুরু হয়ে যাবে, এখানে মিটিং ফিটিং শুরু হয়, পাঁচ মাথার মন নয় রোজ রোজ এইসব। হ্যাঁ ও বাবা, ঢাক মানে সে যা ঢাক না, আমার রেকর্ডিং আছে, ঢাকের মধ্যে পড়িয়েছি বিশাল। দুর্গাপুজোর সময় বিশাল ঢাক বাজে, ওরা জানে, তার মধ্যে ক্লাস করাচ্ছি। ঢাকের আওয়াজ মানে সে চলছে তো চলছে, তার মধ্যে পড়াচ্ছি রেকর্ডিং করে। ঢাকের রেকর্ডিং কি এক্সটেন্ট এখানে ঢাক বাজছে, মানে মাথা মাথা ধরে গড়ফড় কাঁপছে, তুই ভাবতে পারবি না। 4-5টা ঢাকি এসে একসাথে ঢাক বাজাতে হবে, ভাবতে কিরকম হচ্ছে, ঘরপর মনে হচ্ছে কাঁপছে পুরো। তার মধ্যে আমার ওদের ক্লাস ছিল, তার মধ্যে পড়াচ্ছি ঢাকের মধ্যে। ঢাকে রেকর্ড করেছি, ঢাকের আওয়াজটা রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দেখ এরকম আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তাও আমি অনেকটা পড়িয়েছিলাম বোধহয়, যতটা পেরেছি। আচ্ছা দেখ এবারে, আয়নিক সলিডস তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে ইন মল্টেন স্টেট বাট নট ইন সলিড স্টেট। মল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কারণ মল্টেন স্টেটে কি হয় না, আয়নগুলো ফরমেশন হয়, মুভ করতে পারে, আয়নগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। কিন্তু সলিড স্টেটে আয়নের মুভমেন্ট কখনো হয় না, সলিড স্টেটে আয়নই ইনফ্যাক্ট থাকে না। দেখ, আয়নিক সলিডস কন্ডাক্ট ইলেকট্রিসিটি বিকজ দ্য মুভমেন্ট অফ দেয়ার আয়ন। এই মুভমেন্ট কথাটা না লিখলেই কিন্তু নাম্বার দেবে না, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মুভমেন্ট করবে, তো সলিড স্টেটে
আয়নিক সলিড ডু নট মুভ, সলিড স্টেটে তো মুভ করতে পারে না। মল্টেন মানে কি, ওটা লিকুইড লিকুইড ভাব আছে, আয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সলিডের মধ্যে কি করে যাবে, আয়ন যেতে পারবে না। তো ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়াইল ইন মল্টেন স্টেট ক্যান মুভ অ্যান্ড দাস কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আজকে তুই ধর সোডিয়াম ক্লোরাইড, তাহলে সে মল্টেন স্টেটে Na+Cl- হবে। এবারে এখানে ক্যাথোড আছে নেগেটিভ, এখানে অ্যানোড আছে পজিটিভ, এগুলো জুড়ে এরকম ভাবে। এবারে যখন ইলেকট্রিসিটি অন করবি, ক্যাটায়ন ক্যাথোডে, অ্যানায়ন অ্যানোডে যেতে হবে, তো মুভ করতে হবে, তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে গেলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। সলিড স্টেটে মুভমেন্টটা পসিবল না, সলিড স্টেটে যেতে পারবে না, কিন্তু মল্টেন স্টেটে ফ্লো করতে পারবে। লিকুইড স্টেট হয়ে গেল, ওটা মল্টেন মানে লিকুইড, তো লিকুইড স্টেটে ফ্লো করতে পারবে। যেহেতু ফ্লো করতে পারবে, সেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। এই প্রশ্ন গেল। আচ্ছা, হোয়াট টাইপ অফ সলিডস আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টর, ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল? কি ধরনের সলিড? সোজা প্রশ্ন এগুলো, সব সলিড পড়লেই এগুলো প্রপার্টি থেকেই প্রশ্ন। ইলেকট্রিক্যাল কন্ডাক্টর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ম্যালিয়েবল এবং ডাকটাইল, এগুলো কি ধরনের সলিড না, সবসময় বুঝবি এগুলো মেটালিক সলিড। মেটালগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ম্যালিয়েবল হয় এবং ডাকটাইল। মেটালগুলোর এরকম ধরনের প্রপার্টি আছে, মেটালিক সলিডের কন্ডাক্টর হয়, মেলিয়েবল হয় অ্যান্ড ডাকটাইল। এই যে মেটালিক সলিডস আর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, মেটালিক সলিড লিখে দিলে হয়ে গেল, কন্ডাক্ট ইলেকট্রিসিটি, ম্যালিয়েবল, ডাকটাইল। ম্যালিয়েবল মানে খুব পাতলা সিটে কাটা যাবে, আর ডাকটাইল মানে তারের মতো, ওটাকে সরু লম্বা করে দেওয়া যাবে তারের মতো, তাকে বলে ডাকটাইল। এগুলো মেটালের প্রপার্টি, মেটালিক সলিডের প্রপার্টি। আচ্ছা, ল্যাটিস পয়েন্ট, এবারে সলিডের স্ট্রাকচারের মধ্যে আস্তে আস্তে আসছি, 10 নম্বর কোশ্চেনে চলে এলাম। ল্যাটিস পয়েন্টটা কি? সিগনিফিকেন্স অফ ল্যাটিস পয়েন্ট, মানে ল্যাটিস পয়েন্ট বলতে তুমি কি বোঝো এটা বলতে হবে। তো ল্যাটিস পয়েন্ট মানে দেখ, একটা যখন স্ট্রাকচার থাকে, একটা পার্টিকুলার স্ট্রাকচার ধর আমি এরকম ধরনের একটা কিউবিক স্ট্রাকচার করলাম, একটা কিউব টাইপের স্ট্রাকচার করলাম, এরকম কিউব টাইপের স্ট্রাকচার। এবারে যেসব জায়গাতে এই অ্যাটমগুলো প্রেজেন্ট থাকে, অ্যাটম বা মলিকুল বা আয়ন যেসব জায়গাতে প্রেজেন্ট থাকে, ওই জায়গাগুলো দেখ, ল্যাটিস পয়েন্ট ডিনোট দ্য পজিশন অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, মলিকুল, অ্যাটম আর আয়ন ইন স্পেস when the lattice points are joined together। এইগুলো যখন তুই জয়েন করে দিবি বাই স্ট্রেট লাইন, দে গিভ জিওমেট্রি অফ দ্য ল্যাটিস। ল্যাটিস পয়েন্ট মানে যেখানে যেখানে যে জায়গাগুলোয় অ্যাটম বা মলিকুল বা আয়ন এগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, ওদেরকে যেই জয়েন করে দিবি, তখন কি হয়ে যাবে, একটা ল্যাটিসটা তৈরি হয়ে যাবে। ল্যাটিস পয়েন্ট হচ্ছে সিম্পল ব্যাপার, যে ডিনোট দ্য পজিশন অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, যেখানে যেখানে পার্টিকেলসগুলো আছে তাদের পজিশনকে ডিটারমাইন করে। হয়েছে ল্যাটিস পয়েন্ট কাকে বলে। বাহ, এবারে দেখ যে ইউনিট সেল, আমি কি পড়িয়েছিলাম না, ইউনিট সেল মানে হচ্ছে কি, একটা বড় একটা ক্রিস্টাল রয়েছে, তার একটা ছোট পার্টকে বলে ইউনিট সেল। তার ছোটটাকে জুড়ে 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 বড় হয়েছে, তো ছোট পার্টটাকে কি বলবো, ইউনিট সেল। তো ইউনিট সেলের কি জিনিস আমার মেজারমেন্টে জরুরি, কোনটা? দু রকমের জিনিস আমি বলেছিলাম, দু রকমের জিনিস মেজারমেন্ট করতে হয়, সেটা হচ্ছে টোটাল মিলিয়ে 6টা প্যারামিটার। কি না, একটা হচ্ছে কি না 3 এজেস, এজ, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল। এই দু রকমের জিনিস। এজ মানে কি, তুই ধর এরকম এরকম এরকম, তো ক্রিস্টাল স্ট্রাকচার যখন হয় তখন সে কত দূর পর্যন্ত এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসকে কাট করেছে, কোনো একটা অ্যাক্সিস বরাবর কাট করেছে, সেটা হচ্ছে কি না এজ, ডাইমেনশন এজ, যেটাকে এ বি সি দিয়ে ডিনোট করা। আর আলফা বিটা গামা, এই যে এজের মধ্যে এই অ্যাঙ্গেল, আলফা বিটা গামা, অ্যাঙ্গেল বিটুইন দ্য এজেসের মধ্যে অ্যাঙ্গেল, যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এবং এজ লেন্থ, এই বিষয়গুলোর উপরেই শুধুমাত্র কি না ইউনিট সেলের ডাইমেনশনটা, ইউনিট সেলকে তুমি এক্সপ্রেস করতে গেলে এই দুটো জিনিস দরকার। মানে দুটো জিনিস মানে 6টা জিনিস অ্যাকচুয়ালি, এ বি সি কেমন হবে, আর আলফা বিটা গামা কেমন হবে। এর উপর কোশ্চেন আছে, আমি তোকে দেখাচ্ছি আলফা বিটা গামা কেমন হবে, এবিসি কেমন হবে। এবার হচ্ছে
না, আমি পড়িয়েছিলাম হেক্সাগোনাল, মনোক্লিনিক, রম্বোহেড্রাল, অর্থোরম্বিক, টেট্রাগোনাল, কিউবিক, এরকম সব 7 রকমের ক্রিস্টাল স্ট্রাকচার পড়িয়েছিলাম, ইউনিট সেল। তার মধ্যে তোকে দিয়েছে হেক্সাগোনাল আর মনোক্লিনিক সেল, তাদের মধ্যে ডিস্টিংশন করতে হবে, পার্থক্য করতে হবে হেক্সাগোনাল আর মনোক্লিনিক সেলের মধ্যে কি। এগুলো একটু পড়ে রাখতে হবে, নাহলে তুই পারবি না। এটা হচ্ছে বাঁ দিকেরটা হেক্সাগোনাল ইউনিট সেল আর ডান দিকেরটা হচ্ছে মনোক্লিনিক। আচ্ছা, চার্ট দিয়েছিলাম, একটা চার্টের মধ্যে ছিল হেক্সাগোনাল। দুটো জিনিস তুই ভালো করে মনে রাখলে লিখলেই হবে। এই দেখ, অ্যাক্সিয়াল ডিস্ট্যান্স এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি হেক্সাগোনালে, আর এটা এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। আর আলফা বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি। এটা আলফা বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে সেটা 120 ডিগ্রি হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, এক্সাম্পল দিতে পারে, নাও দিতে পারো। তুই সবসময় একটা ইউনিট সেল আর একটা ইউনিট সেলের মধ্যে ডিফারেন্স লিখতে যায়, কিন্তু ওই চার্টটা যদি তুই পড়ে নিস, চার্টটার মধ্যে সবগুলোই রয়েছে, চার্টটা যদি তুই পড়ে নিস তাহলে চার্ট থেকেই এটা বলে দিতে পারি। এটা একটা দুটো পরীক্ষার পরে সেহেতু আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো অনেকেই পড়তে চায় না, কিন্তু সলিড স্টেটে এগুলো কিন্তু মেমারিতে মনে রাখতে হবে। তুই শুধু ছবিটা এরকম ধরনের থাকলে ছবিটা দেখেও তুই এখান থেকে বলে দিতে পারবি আলফা বিটা 90 ডিগ্রি, গামা ইকুয়ালস টু 120 ডিগ্রি, এ বি সি। ছবি আঁকতে হবে না, কিন্তু এই ছবির পাশে পাশে যেগুলো থাকে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আর কি ডিফারেন্স? ফেস সেন্টার্ড আর এন্ড সেন্টার্ড ইউনিট সেল আমি পড়িয়েছিলাম। প্রত্যেকটা ফেসের সেন্টারে অ্যাটমগুলো থাকে, প্রত্যেকটা ফেসে, একটা কিউবের 6টা ফেস হয়, তাহলে 6টা ফেসে দেয়ার আর 4 অ্যাটমস প্রেজেন্ট ইন ফেস সেন্টার ইউনিট সেল। ফেস সেন্টার ইউনিট সেলে 4টে অ্যাটম থাকে, কারণ 6টা ফেসে যেগুলো থাকে হাফ করে, তাহলে 6টা ফেসেতে 3টে অ্যাটম হয়ে গেল। আর কর্নারে থাকে সবসময় একটা, 8 × 1/8 মানে 1, সেই জন্যে সবসময়। কিন্তু এন্ড সেন্টার মানে কি? তুই এন্ড সেন্টার মানে হচ্ছে যে কোনো অপোজিট দুটো সেন্টার, তাহলে ধর এইখানে আছে, তাহলে এইখানে হাফ, এই ইউনিট সেলে হাফ, আর এখানেও হাফ মানে 1, আর কর্নারে তো থাকবেই মানে 2। এই দেখ, 2 অ্যাটমস প্রেজেন্ট এন্ড সেন্টার ইউনিট সেল। নিজে একটু পড়াশোনা করলে, জানলেই নিজে থেকেই লিখে দিতে পারবি। এমনকি ধর face center unit cell 1 constituent particles are present at the center of the each faces, beside at each corner তো থাকবেই, প্লাস প্রত্যেকটা ফেসের সেন্টারেতেও থাকবে। কিন্তু এন্ড সেন্টারে কি না, 2 constituent particles are present at the center of any 2 faces beside one at each corner of the unit cell। ওখানে যে কোনো দুটো অপোজিট ফেসের সেন্টারে থাকবে। সবকটা ফেসের কথা বলা হচ্ছে না, ফেস সেন্টার হলে সবকটা ফেসের সেন্টারে থাকবে, আর এন্ড সেন্টার হলে যে কোনো দুটো ফেসের সেন্টারে থাকবে। ব্যাস, হয়েছে? বুঝতে পেরেছিস? এরকম ভাবে যদি বডি সেন্টারে থাকবে, কটা অ্যাটম থাকবে? 2টো অ্যাটম থাকবে, বডি সেন্টারে একটা, মাঝখানে ধার দিয়ে একটা। এরকম ভাবে ফেস সেন্টার, বডি সেন্টার, এন্ড সেন্টার, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তুই করতে পারিস। আচ্ছা, এবারে দেখ কত সোজা প্রশ্ন। তুই যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ে থাকিস তাহলে ইজি পারবি। এক্সপ্লেন হাউ মাচ অফ অ্যান অ্যাটম লোকেটেড অ্যাট দ্য কর্নার and body center of cubic unit cell is a part of its neighboring unit cell। মানে কর্নারে যদি একটা অ্যাটম থাকে, সেটার তাহলে কত পার্ট তার নেবারিং ইউনিট সেলের মধ্যে থাকবে এবং কত পার্ট ওই ইউনিট সেলের মধ্যে থাকবে। তো এটা তো 1/8 করেই তুই তো জানিস যে 1/8 পোর্শন হবে কর্নারে থাকলে ওই অ্যাটমে। তাহলে নেবারিং অ্যাটমে যদি তোকে বের করতে বলে, তাহলে ওইটা পুরোপুরি 1, তাহলে ওই ইউনিট সেলে 1/8 থাকবে। তাহলে কর্নারে অন্য নেবারিং আশেপাশে কত থাকবে? তাহলে 1 - 1/8 মানে 7/8 পোর্শনটা বাকি নেবারিং। এরকম ভাবে জিজ্ঞাসা করতে পারে। আমরা সবসময় কিভাবে অ্যান্সার দিই যে ওই ইউনিট সেলটাতে ওর কত পার্ট থাকবে,
তোকে জিজ্ঞাসা করতে পারে যে ওই অ্যাটমটার কত পার্ট নেবারিং অ্যাটমের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে। নেবারিং অ্যাটম মানে ওই অ্যাটমটা বাদ দিয়ে, ওই অ্যাটম 1/8, তাহলে 1/8 যদি মাইনাস করে দিস 1 থেকে, তাহলে বাকিটা বডি সেন্টারে যখন থাকবে ওটা কিন্তু পুরোটাই কোনো নেবারিং, ডু নট শেয়ার এনি পার্ট নিয়ারিং। একটা বডি সেন্টারে যখন থাকবে, একটা বডি সেন্টারে যখন থাকবে তখন এরকম তো আর সেন্টারে আছে, তো এটা তো আর অন্য কিউবের সাথে তো কমন হচ্ছে না, অন্য কিউবের সাথে তো কমন হচ্ছে, কর্নার হলে অনেকগুলো কিউবের কমন হচ্ছে, ফেসে হলেও এন্ড সেন্টার হবে, কিন্তু বডি সেন্টারে শুধুমাত্র ওই কিউবের বডি সেন্টারেতেই রয়েছে, তো অন্য কিউবের সাথে ওর কাছে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা কিন্তু বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, ডু নট শেয়ার ইজ নেবারিং ইউনিট সেল। গেল? বুঝতে পেরেছিস? কত সোজা প্রশ্ন দেখ, তুই যেটা পড়েছিস। হোয়াট ইজ দ্য two-dimensional coordination number of a molecule in square close pack layer? দেখবি যে স্কোয়ার ক্লোজ প্যাক আমি পড়েছিলাম, হেক্সাগোনাল ক্লোজ প্যাক এইচসিপি আর স্কোয়ার ক্লোজ প্যাক এসসিপি। এসসিপিটা কিরকম না, এ দেখ এরকম একটা করে লেয়ার যায়, এরকম করে লেয়ারটা যায়, তার গায়েতেই এরকম 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 এরকম। তুই যখন একটা অ্যাটম দেখতে পাবি তখন তার গায়েতে টাচ করে রয়েছে এরকম তুই 4টে অ্যাটম দেখতে পাবি, একটা অ্যাটমে গায়েতে। একে বলে কি? স্কোয়ার ক্লোজ প্যাক। তো কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে নিয়ারেস্ট নেবার। নিয়ারেস্ট নেবার, তাহলে নিয়ারেস্ট নেবার কত? 1 2 3 4। তাহলে এসসিপিতে, এসসিপি স্কোয়ার ক্লোজ প্যাক, এতে সবসময় কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 4 হবে। কিন্তু এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাক এটা হবে 6। আর তখন কিরকম হয়? এরকম 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 এরকম, তখন একটা ছাড় দিয়ে এরকম, একটা ছাড় দিয়ে এরকম করে হয়, আবার এই প্রান্ত থেকে হয়। তখন যখন তুই একটা অ্যাটমকে ধরবি তখন তুই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা অ্যাটম গায়ে গায়ে। তো এটা স্কোয়ার ক্লোজ প্যাক লেয়ার, যেটা কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। তো এটা 2 ডাইমেনশন স্কোয়ার ক্লোজ প্যাক, এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4। ছোট ছোট প্রশ্ন, এমন কোনো কঠিন প্রশ্নের ব্যাপার নেই, কিন্তু কোশ্চেনগুলোকে পরিচিতি হওয়া দরকার, কোশ্চেনগুলো দেখা দরকার, যাতে করে ভালোভাবে বুঝতে পারিস। দুটো পার্ট আছে, একটা পার্ট আমি বললাম রেডি করে, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা জেরক্স করে নিস। আর দুটো পার্ট, আর একটা পার্ট ছবি ছবি আছে তো, এটা এটা হচ্ছে পার্ট 1টা দেখতে হবে। হ্যাঁ পার্ট 1 মানে প্রথম দিন পড়িয়েছি, হ্যাঁ তারপরে আমি তো 3 দিন ধরে পড়িয়েছি, তো প্রথমের দিকে যে জিনিসপত্রগুলো পড়িয়েছি সেটা ওর মধ্যে সব ডিটেলে লেখা হয়েছে।
তুই দুটো কপি করবি, করে ওকে দিয়ে দিবি। হ্যাঁ, পরের দিনকার যে কপিটা দেবো সেটা তুই করবি, দুটো কপি দিয়ে রাখবি। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। এবারে দেখ, আচ্ছা এবারে দেখ 15 নম্বর কোশ্চেনে চলে এলাম। এ কম্পাউন্ড ফর্মস হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। HCP স্ট্রাকচার একটা কম্পাউন্ড দিচ্ছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভয়েডস ইন 0.5 মোল অফ ইট? হাউ মেনি অফ দিস আর টেট্রাহেড্রাল ভয়েড? একটা কম্পাউন্ড যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারে থাকে তাহলে তার মধ্যে টেট্রাহেড্রাল ভয়েড হয়, অক্টাহেড্রাল ভয়েডও হয়। তো কতগুলো টেট্রাহেড্রাল ভয়েড হয় আর কতগুলো অক্টাহেড্রাল ভয়েড হয়? বেসিক্যালি তোকে আমি একটা জিনিস বলি, আমি পড়াবার সময় বলেছিলাম, খেয়াল করেছিস শুনে যায় না? এন আর 2n দিয়ে, গুড। তো সব সময়তেই দেখ যে টেট্রাহেড্রাল ভয়েড হচ্ছে যা যতগুলো পার্টিকেল থাকে তার ডাবল হয়, আর অক্টাহেড্রাল যদি এনটা পার্টিকেল থাকে তাহলে 2nটা হয় টেট্রাহেড্রাল ভয়েড, আর অক্টাহেড্রাল ভয়েড হচ্ছে এনটা থাকলে এনটাই হয়।
তাহলে 1 মোলের মধ্যে কতগুলো পার্টিকেলস থাকে? 6.022 × 10^23, কিন্তু এখানে বলেছে 0.5 মোল। তাহলে 0.5 মোল মানে ওর হাফ হয়ে গেল 3.011। তাহলে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল ভয়েড কতগুলো হয়? না নাম্বার অফ অ্যাটমস পার্টিকেলস যা থাকে তাই। আর টেট্রাহেড্রাল ভয়েড কত হয়? 2 × নাম্বার অফ পার্টিকেলস। তো সিম্পল ব্যাপার। তাহলে অক্টাহেড্রাল ভয়েড সবসময়তেই এটা যেটা ছিল, এটা যেটা আছে সেটাই হয়ে গেল। আর টেট্রাহেড্রাল ভয়েড যেটা, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হলো সেটা হলো। দ্য টোটাল নাম্বার অফ ভয়েডস যেটা, সেটা হচ্ছে এই দুটোকে অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, এটা টেট্রাহেড্রাল ভয়েড, এই দুটোকে অ্যাড করে যেটা হবে সেটা। তার মধ্যে টেট্রাহেড্রাল ভয়েড কতগুলো? না টেট্রাহেড্রাল ভয়েড এতগুলো। তো বেসিক ব্যাপার, যখনই তুই এই টেট্রাহেড্রাল ভয়েড অক্টাহেড্রাল ভয়েডের অঙ্ক করতে যাবি, তখন তুই মনে রাখবি যে অক্টাহেড্রাল ভয়েড ওখানে যতগুলো অ্যাটম থাকে ততগুলোই অক্টাহেড্রাল ভয়েড হয়, কিন্তু টেট্রাহেড্রাল ভয়েড হয় সবসময় ডাবল হয়। টেট্রাহেড্রাল ভয়েডটা হয় ডাবল, উপরে একটা নিচে একটা চাপা পড়ে যায়, সেই জন্য ওটা ডাবল হয়ে যায়, টেট্রাহেড্রাল ভয়েডটা ডাবল হয়ে যায়। আমি দেখিয়েওছিলাম। আচ্ছা, এবারে দেখ পরের প্রশ্ন, ছোট ছোট অঙ্ক, নানান রকমের অঙ্ক। A compound is formed by the two elements M and N. একটা কম্পাউন্ড দুটো এলিমেন্ট দিয়ে ফর্ম করেছে M and N. The element N forms CCP structure, cubic close pack structure, and atoms of M occupy 1/3 of the tetrahedral voids. What is the formula of the compound? এরকম প্রশ্ন দেয়, আমি তোকে আরো পরেও করাবো। তো দেখ, M আর N এর কম্পাউন্ড কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার ফর্ম করেছে। M 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড অকুপাই করেছে, মানে যত টেট্রাহেড্রাল ভয়েড আছে তার 1/3 অকুপাই করেছে। কম্পাউন্ডটার ফর্মুলা কি হবে, কিভাবে করবো দেখ, আমি তোকে বলছি। দেখ, তার মানে M যদি টেট্রাহেড্রাল ভয়েড অকুপাই করে থাকে, তাহলে Nটা কোথায় অকুপাই করেছে? না, Nটা কোথায় অকুপাই করেছে? অক্টাহেড্রাল ভয়েড অকুপাই করেছে। M টেট্রাহেড্রাল ভয়েড অকুপাই করেছে, অক্টাহেড্রাল ভয়েড এমন তো হতে পারে না। তাহলে যদি অক্টাহেড্রাল ভয়েড যদি N অকুপাই করে রাখে, তাহলে কতগুলো অক্টাহেড্রাল ভয়েড? আমি ধরে নিলাম এটা, এখানে আমি টেকেন ফর গ্রান্টেড যে এটা। তাহলে এটা যদি অক্টাহেড্রাল ভয়েড অকুপাই করে রাখে, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত? অক্টাহেড্রাল ভয়েড যা হয় টেট্রাহেড্রাল ভয়েড তার ডাবল হয়। তাহলে অক্টাহেড্রাল ভয়েড যদি A হয়, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কিন্তু 2A হবে। বাকি ব্যাপার। এইবারে দেখ যে এই যে 2A টেট্রাহেড্রাল ভয়েড, তার 1/3 হচ্ছে M অকুপাই করে রেখেছে। সিন্স এলিমেন্ট M অকুপাই 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড, তাহলে কতগুলো টেট্রাহেড্রাল ভয়েড ছিল? 2A, তার 1/3, তার 1/3, তাহলে কত হবে? 2A/3। বোঝা গেছে? কোনো অসুবিধার কিছু নেই। তাহলে কতগুলো অকুপাই করে রেখেছে সেটা রেশিও বের করতে হয়, তবেই একটা ক্রিস্টালের মধ্যে M আর N, তবেই ফর্মুলা বেরোবে। তাহলে M আর N এর রেশিও কত? না A তো A পরিমাণ জায়গা অকুপাই করে রেখেছে, আর A হচ্ছে 2A/3 পরিমাণ জায়গা অকুপাই করে রেখেছে। তাহলে এটা A বাদ হয়ে গেল। তাহলে এটা রেশিও কত হলো? 2:3, 2:3 রেশিও হলো। তার মানে ফর্মুলা কি হবে? M2N3, এটাই হচ্ছে এর ফর্মুলা হবে। তো এরকম ধরনের দিতে পারে। যদি টেট্রাহেড্রাল সবসময়তেই সিসিপি স্ট্রাকচারেতেই টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল ভয়েড, বা হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারেতেই টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল ভয়েড, সিসিপি স্ট্রাকচারটা বলে দেওয়া বা না বলে দেওয়ার সাথে কোনো সম্পর্কযুক্ত না। তোর টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল ভয়েড কতগুলো আছে এটা জানলেই তুই সেখান থেকে বের করতে পারবি। একটা A ধরে নিলে আর একটা 2A হবে। সবসময় টেট্রাহেড্রাল ভয়েড বেশি হবে, ডাবল হয়ে যাবে অক্টাহেড্রাল ভয়েডের চাইতে। অনেকবার এসছে, আমি আর আচ্ছা, which of the following, আরো ইজি কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, which of the following lattice has the highest packing efficiency? highest packing efficiency, কার packing efficiency সবথেকে বেশি? কার প্যাকিং এফিসিয়েন্সি সবথেকে বেশি? তো প্যাকিং এফিসিয়েন্সি সবথেকে বেশি হচ্ছে
দেখ সিম্পল কিউবিকে না বডি সেন্টারে না হেক্সাগোনাল ক্লোজ প্যাক মানে হচ্ছে, হ্যাঁ কারণ হেক্সাগোনাল যেটা আমরা ফেস সেন্টার বলি সেটাই হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক, 3 ডাইমেনশনে ওটাই হেক্সাগোনাল ক্লোজ প্যাক। তাহলে তোর সিম্পল কিউবিকে হচ্ছে 52.4%, বডি সেন্টারে হচ্ছে 68%, আর হেক্সাগোনাল ক্লোজ প্যাকে হচ্ছে 74%। তো হেক্সাগোনাল ক্লোজ প্যাক ল্যাটিস হ্যাজ দ্য হাইয়েস্ট প্যাকিং এফিসিয়েন্সি। বের করতে হলো না, যদি বের করতে বলে তুই বের করে দেখাতে হবে, আমি বের করা শিখিয়েছিলাম কিভাবে বের করতে হয়, তো তাতে কোনো অসুবিধার কিছু নেই। তো কিউবিক ল্যাটিস 52.4%, বডি সেন্টার 68%, হেক্সাগোনাল ক্লোজ প্যাক 74%। এগুলো ইনফরমেশন একটু জেনে রাখতে হবে, এরকমই প্রশ্ন দেবে। আচ্ছা এবারে দেখ একটা অঙ্ক দেখ, সব রকমই একটু একটু করে দেখাই, আমি দিয়ে দেবো। এখানে আরো অনেক আছে, আরো অনেক কোশ্চেন আছে, আরো অনেক অঙ্ক আছে, সেগুলো দিয়ে দেবো, একটু দেখবি। আমরা কিছু কিছু একটু মানে বুঝিয়ে দিচ্ছি যে এরকম এরকম ধরনের কোশ্চেন আছে, বাকি কোশ্চেনের অ্যান্সারও তোকে দিয়ে দেবো, তুই একটু পড়ে দেখবি, তাহলেই বুঝতে পারবি। An element with molar mass 2.7 into 10 to the power minus 2 kg per mole from a cubic cell, এজ লেন্থ হচ্ছে কত, মোলার মাস দেয়া রয়েছে, মোলার মাস, এজ লেন্থ কত 405 পিকোমিটার, ডেনসিটি কত এত, এটা 10 to the power 3 103 10 to the power 3 কেজি পার মিটার কিউব। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইউনিট সেল, নেচার অফ দ্য ইউনিট সেল মানে ইউনিট সেলটা কি ধরনের সেটা বলতে হবে, মানে ফেস সেন্টার বা বডি সেন্টার বা এরকম ধরনের কিছু একটা বলতে হবে। তো কিভাবে করছি দেখ, খুব ইজি ব্যাপার, তোকে ডেন্সিটিটা দেয়া রয়েছে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মোলার মাসও দেয়া রয়েছে। তো এজ লেন্থ এটা সবসময় তুই কি করবি না, এগুলো সব মিটার ফিটারে রয়েছে, তো মিটার ফিটারে, মিটার বা কেজি থাকলে এটাকেও মিটারে, পিকোমিটারকে মিটারে কনভার্ট করে দিবি। পিকোমিটারকে মিটারে কনভার্ট করলে কি 10 টু দি পাওয়ার 12 দিয়ে ডিভাইড করে দিবি, মানে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 করে দিবি, কারণ মিটারটা তো বড়, পিকোমিটারটা ছোট, ডিভাইড করতে হবে। তো 10 টু দি পাওয়ার মাইনাস 12। এবারে কি জেড এটা বের করতে হবে, কারণ তুই যদি জেড ইকলস যদি 1 বের করিস, 1 আসে তাহলে সিম্পল কিউবিক, জেড ইকলস যদি 2 আসে তাহলে কি বডি সেন্টার, জেড ইকলস যদি 4 আসে তাহলে কি না ফেস সেন্টার কিউবিক। তো কি ধরনের ক্রিস্টাল যদি বলে, তাহলে নেচার ডিটারমিন করতে গেলে আমাকে কি করতে হবে না, জেড এর ভ্যালু বের করতে হবে। ডেনসিটি ফর্মুলা পড়েছিলাম, জেড ইন্টু এম বাই এ কিউ ইন্টু এন এ। তাহলে ডি এর ভ্যালু দেওয়া রয়েছে, ডেনসিটি ভ্যালু দেওয়া রয়েছে এখানে, কেজি মিটার কিউব যেমন আছে সেমন থাকবে। এবারে এম মোলার মাস এটাও দেওয়া রয়েছে। এ এজ লেন্থ, এজ লেন্থ হচ্ছে এ, এটা আমরা পিকোমিটার থেকে মিটারে করেছি, সেটার হোল কিউব, আর এটা হচ্ছে এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এগুলো সব বসিয়ে দিবি, বসিয়ে দিয়ে এখানে ক্যালকুলেশন করে অ্যাপ্রক্সিমেটলি এখানে ভ্যালুটা কত এলো না, এক্স্যাক্টলি ভ্যালুটা হয়তো সবসময় আসবে না, ভ্যালুটা 4 এলো। 4 আসা মানে তুই ওটাকে এফসিসি বলতে পারিস বা সিসিপি বলতে পারিস, এফসিসি গুলোই জুড়লে সিসিপি হয়, কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচারই হয়। তাহলে তোর 4 বেরোলো, তাহলে তুই 4 বেরোনো মানেই হচ্ছে এটা এফসিসি বা সিসিপি, কথাটা বুঝতে পারবি। এখানে একটাই মাত্র ফর্মুলা আছে, ডেনসিটির ফর্মুলা, এছাড়া আর ফর্মুলা নেই। হ্যাঁ, জয়েন্টে বা মানে নিটের জন্য ব্র্যাক্স ইকুয়েশন আছে, ওটা আলাদা আছে, ওখানে অনেক ফর্মুলা আছে, কিন্তু এখানে আমাদের বোর্ডসের জন্য কিন্তু আর কিছু লাগবে না, এই ফর্মুলাটা দিয়েই হয়ে যাবে, এরকম ধরনের অঙ্ক দিলে হয়ে যাবে। আচ্ছা এবারে দেখ, ডিফেক্ট থেকে আমরা বলছি, ডিফেক্ট পড়িয়েছিলাম নিশ্চয়ই মনে আছে। তো ডিফেক্ট থেকে বলছি, হোয়াট টাইপ অফ 19 নাম্বারে, হোয়াট টাইপ অফ ডিফেক্ট ক্যান অ্যারাইজ ওয়েন সলিড ইজ হিটেড। ডিফেক্ট ভালো করে পড়বি, আমি পরের দিনকার নোটসটা দিয়ে দেবো। এটা ওই প্রথমের যে পার্ট প্যাকিং এফিসিয়েন্সি ওই পর্যন্ত দেওয়া রয়েছে, হ্যাঁ, তারপরে ডিফেক্টের পার্টটা এবং ওখানে ম্যাগনেটিক প্রপার্টি এইসব যে রয়েছে, ওটা মাঝে মধ্যে বিড়ি খেয়ে আসছে, বিড়ি খেয়ে এসে শুরু করছে, মানে পাগল করে দেবে। কিছুক্ষণে যে এখানে এলাম, সেটা স্টুডেন্টদের আসা যাওয়ার সুবিধা, আমার বাড়িটা আরো দূরে, সেখান থেকে এখানে এলাম। করোনা ওখানে হচ্ছে, লোকজনদের ভয়তে পালিয়ে এসেছি, পাশের বাড়িতে করোনা, বেরোতে পারছি না।
এখানে এসে দেখছি আবার করোনার থেকে অন্য একটা জ্বালা। ওখানে কোনো সারা শব্দ নেই, ওখানে যেখানে বাড়িয়েছিল সেখানে সারা শব্দ নেই। আমার সব মিটে ফিটে গেলে আমি চলে হোয়াট টাইপ অফ ডিফেক্ট, একটা সলিডকে তুই যখন হিট করবি তখন কি ধরনের ডিফেক্ট ওতে অ্যারাইজ করতে পারে, আর সেই ডিফেক্ট হলে কি ফিজিক্যাল প্রপার্টি ওখানে চেঞ্জ হতে পারে, কি ফিজিক্যাল প্রপার্টি অ্যাফেক্টেড হতে পারে। সলিডকে হিট করলে ওখান থেকে তুমি যাও, তোমাকে তুমি কথাই বলতে পারো না। আচ্ছা, তো তুই হিট করলে এখান থেকে একটা কোনো অ্যাটম বেরিয়ে চলে আসবে, তাকে কি ডিফেক্ট বলবি তুই? ভ্যাকেন্সি ডিফেক্ট। তাকে বলা হবে ভ্যাকেন্সি, বিকজ অফ দ্য, বলছে যে এই ডিফেক্ট হলে, বাবা এই ডিফেক্ট হলে আচ্ছা, তো ভ্যাকেন্সি ডিফেক্ট যদি হয় তাহলে ওই সলিডের কি প্রপার্টিতে এফেক্ট করবে না? ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে মানে কি, ডেনসিটিটা কি হবে? ডেনসিটিটা ডিক্রিজ করবে, ডেনসিটিটা কমে যাবে। এটা ডেনসিটি অফ দ্য সলিড ডিক্রিজেস বিকজ অফ দ্য লিভিং অফ সাম কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। তোর হিট করলি, ভিতর থেকে পার্টিকেল বেরিয়ে চলে গেল, তাহলে ওখানে ভ্যাকেন্সি হয়ে গেল। ভ্যাকেন্সি যেই হয়ে যাবে, ডেনসিটিটা কি হয়ে যাবে? কমে যাবে, ডেনসিটিটা ডিক্রিজ। ওটাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, ভলিউম সেম থাকবে, মাস যেহেতু কমে যাচ্ছে, ডেনসিটিটা ডিক্রিজ করবে। আচ্ছা, কি ধরনের ডিফেক্ট এই সবেতে হয়? জিঙ্ক সালফাইড বা সিলভার ব্রোমাইডে কি ধরনের ডিফেক্ট হয়? হোয়াট টাইপ অফ স্টয়চিওমেট্রিক ডিফেক্ট? সিলভার ব্রোমাইডটা খুব পরীক্ষায় দেয়, এটা মনে রাখবি ভালো করে, আমি তোকে বলে দিচ্ছি, ভুলবি না এগুলো। পরীক্ষার এরোর খাতা ধরে না টানাটানি করতে হবে, দেখি একবার বল, বল না বাবা বলছিস না, এরকম করতে হবে। বল বল, নিজের বল, নিজের ক্ষমতায় পরীক্ষা দিবি, এর ওর ভরসায় পরীক্ষা দিতে যাবি না। মার্কেট যা অবস্থা, কেউ তোকে দেখাবে না। আর করোনা ফরোনা এনভায়রনমেন্ট সব দূরে দূরে বসিয়ে দেবে। আবার তো নতুন করে করোনা এফেক্টেড বাড়ছে, আবার যে কি হবে, আবার যে স্কুল খুলবে কি না, এবার বলছে তো স্কুল, ডিআই অফিস থেকে বলছে স্কুল আবার বন্ধ হবে, ভোটের পরে আবার স্কুল টানা বন্ধ করে দেবে 6 মাস। ভোটটা করতে হবে, ভোট করেই, ভোট হয়েই তো আরো বেশি এই যে মিটিং মিছিল হচ্ছে, এইসব হচ্ছে, আরো বেশি করোনা হুড় করে ছড়াচ্ছে। সব কারোর কিছু খেলা হবে করে গান করছে দুমদাম করে। আচ্ছা, তোকে আমি বলে দিচ্ছি যে জিঙ্ক সালফাইডে লার্জ ডিফারেন্স ইন দ্য সাইজ অফ আয়ন, সাইজ অফ আয়নের ডিফারেন্স হলে তাকে, সেটা কি ডিফেক্ট হয়? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কিন্তু এজিবিআরটা কিন্তু স্পেশাল, এজিবিআর, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট অ্যান্ড শটকি ডিফেক্ট বোথ, ফ্র্যাঙ্কেল আর শটকি দুটোই হয়। শটকি এটাতে হয়, শটকি মানে হচ্ছে যে ওখান থেকে শটকে পড়েছে, মানে পালিয়েছে, কোনো অ্যাটম ওখান থেকে নেই, চলে গেছে। কিন্তু এজিবিআরটা স্পেশালি মনে রাখবি যে এজিবিআর এমন একটা কম্পাউন্ড যে তাতে ফ্র্যাঙ্কেলও হবে, শটকিও হবে, বুঝতে পেরেছিস? আর এটা অনেকবার দিয়েছে যে এমন একটা কম্পাউন্ডে তুমি এক্সাম্পল দাও যে যাতে শটকি ফ্র্যাঙ্কেল একসাথেই হয়, বললেই তুই একদম এজিবিআর ঝাঁপিয়ে পড়ে লিখে দিবি। আর আরো অনেক হয় না, এই একটা এক্সাম্পল আছে, সেই জন্যই আমি বলছি। হ্যাঁ, যে এর মধ্যে দু রকমেরই ডিফেক্ট দেখা যায়। আমি তোকে সবই বলে পরীক্ষায় পাঠাবো, পরীক্ষায় যদি তুই ভুল করে আসিস কিছু করার নেই, কিন্তু আমি তোকে সব শিখিয়ে পড়িয়ে দেখ, একটা চ্যাপ্টার আমি শেষ করবো, তাতে কি কোশ্চেন আছে আমি বলবো, নিউমেরিক্যাল প্রবলেম করাবো, যা বলবো সেগুলোই পড়বে পরীক্ষায়, চ্যাপ্টারটা ভালো করে শেষ করবো, সবই হবে। কিন্তু তারপরে তুই দেখবি তবুও পরীক্ষায় ভুল করে আসবি। কারণ কি না, শুধু সলিড স্টেটের উপর পরীক্ষা হবে না,
তাহলে 20-22খানা চ্যাপ্টার হবে, 20-22খানা এই ভলিউমের চ্যাপ্টার হবে। তো সেই ভলিউমের চ্যাপ্টার থেকে তো জানাই পড়বে, কিন্তু তুই দুঃখ পাবি এটাই যে জানা পড়া সত্ত্বেও আমি ভুল করে এলাম কেন, তাই সেই জন্যে কি না প্র্যাকটিস করতে হবে, খুব বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। যে স্টাডি মেটেরিয়ালগুলো দেবো সেগুলো ভালো করে পড়বি, দেখবি এখন তো আগের বছরে তো দেওয়া হয়নি এসব, এবছরে কিন্তু আমি প্রিন্ট আউট বের করে করে দিয়ে দেবো, সব কিছু দিতে থাকবো, তো সেগুলো পড়তে থাকবো। Explain how vacancies are introduced in ionic solid when cation of higher valency is added as an impurity to it. একটা আয়নিক সলিড আছে, তো একটা হায়ার ভ্যালেন্সি, ধর আয়রন 2+ আছে, তো ওর চাইতে বেশি ভ্যালেন্সি মানে আয়রন 3+, ওখানে যদি আমি অ্যাড করে দিই, ইম্পিউরিটি অ্যাড করে দিই, তাহলে কি ধরনের ওখানে ডিফেক্ট হবে। হাউ ভ্যাকেন্সিজ আর ইন্ট্রোডিউসড, ওখানে কিরকম ধরনের ভ্যাকেন্সি হবে সেটা বলতে হবে। তো এই জিনিসটা আমি পড়িয়েছিলাম, তোর হয়তো মনে পড়বে না, যে ধর আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ওখানে একটা দেখিয়েছিলাম যে সোডিয়াম ক্লোরাইড আছে, তো তার মধ্যে তুই স্ট্রংশিয়াম ক্লোরাইড, এর মধ্যে কি দিয়ে দিয়েছিস, স্ট্রংশিয়াম ক্লোরাইড। তো স্ট্রংশিয়ামের ভ্যালেন্সি কত না, স্ট্রংশিয়াম 2+। তো স্ট্রংশিয়াম কি করবে না, স্ট্রংশিয়াম এসে এখানে ধর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ এখানে ধর স্ট্রংশিয়াম লিখে দিলাম। যেই স্ট্রংশিয়াম লিখলাম তখন এইখান থেকে একটা এনে, এখান থেকে একটা এনে বাদ হয়ে যাবে। তার মানে একটা স্ট্রংশিয়াম আসার ফলে তখন এইটা দুটো বাদ হবে না, একটাই বাদ হবে, কারণ একজনের জায়গায় তো এসছে, এই জায়গাটা তো এসছে, প্লাস আর একটা জায়গা থেকে চলে যাবে। তো crystals of sodium chloride, strontium ion occupies one side of sodium plus, leaving the other side vacant, মানে এই জায়গাটা অন্য একটা সাইডকে কি না ভ্যাকেন্ট করে দেবে, ফাঁকা করে দেবে। হেন্স ইট ক্রিয়েট কি ধরনের ভ্যাকেন্সি হয়ে গেল না, ক্যাটায়নিক ভ্যাকেন্সি, মানে ক্যাটায়নের জায়গাটায় ভ্যাকেন্সি হলো, ক্যাটায়নিক ভ্যাকেন্সি। যতগুলো স্ট্রংশিয়াম আয়ন ওখানে ঢুকবে ততগুলোই ক্যাটায়নিক ভ্যাকেন্সি হবে। কথা বুঝেছিস কি? যতগুলো স্ট্রংশিয়াম ঢুকবে, 10টা ধর স্ট্রংশিয়াম ঢুকেছে, এবার 10টা সোডিয়ামের জায়গা অকুপাই করলো, কিন্তু ওর যেহেতু ভ্যালেন্সি 2, তাই প্রত্যেকটা স্ট্রংশিয়ামের জন্য একটা করে ভ্যাকেন্সি হবে, এক্সট্রা করে একটা করে ভ্যাকেন্সি হবে, তাহলে 10টা ভ্যাকেন্সি হবে। তাহলে স্ট্রংশিয়াম যত ঢুকবে তত, একেই বলে কি ভ্যাকেন্সি ডিফেক্ট। এবং ক্যালসিয়াম ক্লোরাইড বা সিলভার ক্লোরাইড এইসব দিয়ে একে অনেকে বলে ইম্পিউরিটি ডিফেক্ট বা ভ্যাকেন্সি ডিফেক্ট। ক্যাটায়ন হায়ার ভ্যালেন্সি যদি দিয়ে দেওয়া যায় তাহলে সেখান থেকে কিন্তু তার এরকম যত ইম্পিউরিটি দেবে তার করসপন্ডিং প্রত্যেকটা অ্যাটমের করসপন্ডিং কিন্তু ভ্যাকেন্সি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার দেখ 22 নম্বর কোশ্চেন। আচ্ছা, আয়নিক সলিড which have anionic vacancies due to metal excess defect develop color, explain with the help of suitable example. এইটা একটা খুব ভালো প্রশ্ন, দরকারি প্রশ্ন। আয়নিক সলিড অনেক সময় কালার ডেভেলপ করে, তা কালার হয়, তো কালার ডেভেলপ করে তার পিছনে কারণ হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, এবং মেটাল এক্সেস ডিফেক্ট হওয়ার ফলে অ্যানায়নিক ভ্যাকেন্সি হয়। সেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছে। আমি তোকে বলছি, দেখ যে মেটাল এক্সেস ডিফেক্ট মানে হচ্ছে, দেখ মেটাল এক্সেস ডিফেক্টস আর সিন বিকজ মিসিং অফ anions from regular side leaving a hole which is occupied by electron to maintain the neutrality of the compound. Hole occupied by the electron is called F center and responsible by showing the color of the compound. ধর Na+,
Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস আছে। এবারে এইখান থেকে ধর একটা অ্যানায়ন এখান থেকে বেরিয়ে চলে গেল, তাহলে কিরকম হবে? Na প্লাস, এই জায়গাটা ফাঁকা, Na প্লাস Cl মাইনাস। কিন্তু এই জায়গাতে একটা ইলেকট্রন ওর জায়গা নেবে, নাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে না। ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা বজায় রাখতে হবে। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মানে কি? মানে ওর মধ্যে কোনো এক্সট্রা চার্জ এরকম জেনারেট করবে না, ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো ইলেকট্রিক্যালি যদি নিউট্রাল হতে হয় তাহলে ওই জায়গাটা একটা ইলেকট্রন চলে আসবে। এই ইলেকট্রন যে চলে এলো যে জায়গাটায়, ওই জায়গাটাকে কি বলে? ওর নাম হচ্ছে এফ সেন্টার। এর নাম হচ্ছে এফ সেন্টার। আমি পড়েছিলাম ফেব্রিক সেন্টার। ওই ইলেকট্রনটাই ট্রানজিশন হয়, ওর জন্যই কালারটা হয়। তো সেই জন্য কালার অফ দ্য কম্পাউন্ড হয় ওই এফ সেন্টারে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনের জন্য। এরকম প্রচুর কম্পাউন্ড আছে। ধর সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম গেট ডিপোজিট at the surface of the crystal when sodium chloride is heated. তো সোডিয়াম ভেপার, in this process chloride get diffused with the sodium ion from sodium chloride and sodium atom releases electron to form sodium ion. ক্লোরাইড একটা সোডিয়ামের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, ক্লোরাইডে ভ্যাকেন্সি হয়ে গেল, সোডিয়ামে ভ্যাকেন্সি হয়ে গেল। কিন্তু যে সোডিয়াম ওখানে এক্সেস যে সোডিয়াম থাকে মেটাল, সে কি করে? সোডিয়াম আয়নে কনভার্ট হয়, তার থেকে ইলেকট্রনটা চলে আসে। ইলেকট্রনটা চলে এসে এই ভ্যাকেন্সিটাকে জায়গায় ইলেকট্রনটা দিয়ে ফিল আপ করে। এটাকে বলে এফ সেন্টার এবং একে বলে মেটাল এক্সেস ডিফেক্ট। অ্যানায়ন চলে গেলে মেটাল পার্টটা এক্সেস হয়ে গেল, মেটালিক পার্টটা এক্সেস হয়ে গেল, এবং যার জন্য সেখানে কালার দেখা যায়। ফেব্রিক সেন্টার বা এফ সেন্টার বলা হয়। এখানে ধর আমি তোকে দেখাচ্ছি Na প্লাস Cl মাইনাস আছে, এই জায়গাটায় তুই Sr স্ট্রংশিয়াম 2 প্লাস দিয়ে দিবি। তাহলে এই জায়গাটায় যদি তুই দিয়ে দিস, এই জায়গাটায় যদি তুই দিয়ে দিস, এই এখানে তুই দিয়ে দিচ্ছিস স্ট্রংশিয়াম 2 প্লাস, স্ট্রংশিয়াম 2 প্লাস দিয়েছিস, কিন্তু এখান থেকে একটা সোডিয়াম প্লাস বেরিয়ে চলে গেছে ভ্যাকেন্ট সাইড, এখান থেকে সোডিয়াম প্লাস বেরিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে আগের এক্সাম্পলটা, এটা আগের এক্সাম্পলটা যেটা আমি একটা বললাম, ওই এক্সাম্পলের ছবিটা এখানে চলে এসেছে। এটা এটার এক্সাম্পল, এটা তো এফ সেন্টার তো বলেই দিয়েছি। আচ্ছা, এবারে দেখ 23 নাম্বার কোশ্চেন। এই গ্রুপ 14 এলিমেন্ট আমি পড়িয়েছিলাম, তোর মনে আছে নিশ্চয়ই, যে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ মানে কি না, সেখানে কিনা নেগেটিভ চার্জটা বেশি হবে, মানে এমন একটা ইলেকট্রন, এমন একটা অ্যাটম দিয়ে ওটাকে মেশাতে হবে যার বাইরের সেলে ইলেকট্রন বেশি আছে, যার বাইরের সেলে ইলেকট্রনটা বেশি আছে, সেটা দিয়ে মেশাতে হবে। তো গ্রুপ 14 নাম্বার এলিমেন্টকে তুই এন টাইপ সেমিকন্ডাক্টর করতে চাস বাই ডোপিং ইট উইথ সুটেবল ইম্পিউরিটি। টু হুইচ গ্রুপ শুড দ্য ইম্পিউরিটি বিলং? একটা 14 নম্বর গ্রুপের একটা এলিমেন্ট আছে, তাকে তুই এন টাইপ সেমিকন্ডাক্টরে 14 নম্বর গ্রুপে কে থাকে? 14 নম্বর গ্রুপে কে থাকে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো 14 নম্বর গ্রুপে যদি এন টাইপ করতে চাস, নেগেটিভ করতে চাস, তাহলে তার পাশের গ্রুপ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এর বাইরে সেরে কটা করে ইলেকট্রন আছে? 4টে করে ইলেকট্রন আছে। এর বাইরে সেরে কটা করে ইলেকট্রন? 5টা করে। এখানে 13 নম্বর গ্রুপ, 13 নম্বর গ্রুপে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এর বাইরে সেরে কটা করে ইলেকট্রন? 13 নম্বর, 3টে ইলেকট্রন 13 নম্বর সেল। তাহলে একে যদি তুই পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে চাস, তাহলে গ্রুপ 13 দিয়ে ডোপ করবি। আর যদি এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে চাস, তাহলে গ্রুপ 15 দিয়ে তোকে ডোপ করতে হবে। কথা বুঝেছিস না বুঝিস? এন টাইপ করতে গেলে ওর বাইরে যতগুলো ইলেকট্রন আছে তার চাইতে বাইরের সেলে বেশি ইলেকট্রন আছে, এরকম কোনো কিছু ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। তুই এটাতে এই গ্রুপ 14 এলিমেন্ট তুই আর্সেনিক বা অ্যান্টিবডি বা কিছু একটা মিশিয়ে দে, আর ওইটাতে যদি তুই পজিটিভ যদি কিছু বিষয় মানে পি টাইপ যদি করতে চাস, তাহলে এখানে লিখেও দিয়েছি মোবাইল ইলেকট্রন, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো দিয়ে তুই ডোপ করবি। আচ্ছা,
এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর রিলেটেড কোশ্চেন বললাম। হোয়াট টাইপ অফ সাবস্ট্যান্স উড মেক বেটার পার্মানেন্ট ম্যাগনেট? কোন সাবস্ট্যান্স বেটার পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট হবে? ফেরোম্যাগনেটিক না ফেরি ম্যাগনেটিক? জাস্টিফাই ইওর অ্যান্সার। দেখ কথাটা বোঝার চেষ্টা কর, কাকে তুই বেটার ফেরোম্যাগনেটিক ফেরি ম্যাগনেটিক কেউই পার্মানেন্ট ম্যাগনেট নয়। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ওরা ম্যাগনেটিক প্রপার্টি দেখায়। তো কাকে তুমি বেটার পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট করতে পারবে? দেখ ফেরোম্যাগনেটিকটা কিরকম না, তার এরকম অ্যালাইনমেন্টগুলো ম্যাগনেটিক ডোমেন, তার অ্যালাইনমেন্টগুলো এরকম থাকে। কিন্তু ফেরি ম্যাগনেটিক হচ্ছে কি না, উপরে নিচে এরকম ধরনের থাকে। তো ferromagnetic substances are randomly oriented in normal condition and substance do not act as magnet, but when metal ion is grouped together in small region called domains, each domain act like a magnet, tiny magnet, and produce strong magnetic field. In such condition ferromagnetic substance acts like magnet. When ordering the domains, even after removal of the magnetic field, ferromagnetic substance become a permanent magnet. While domains are grouped in parallel and anti-parallel direction, but in unequal number in the ferromagnetic compound. Ferromagnetic substance such as nickel, cobalt, iron, better permanent magnet rather than ferrimagnetic substance. Ferromagnet সব সময় সে বেটার পার্মানেন্ট ম্যাগনেট হয়। তার হয়তো অপোজিট দিকে থাকতে পারে, কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তারা একই দিকে হয়ে যায়। কিন্তু ফেরি ম্যাগনেটিককে কিন্তু এতটা এরকম করা যায় না। ফেরি ম্যাগনেটিকে ম্যাগনেটিক ডোমেনগুলো এরকম উল্টোপাল্টাই হয়ে থাকে, এবং সেই জন্য পার্মানেন্ট ম্যাগনেট হিসাবে কাকে ইউজ করতে পারবে তুমি? পার্মানেন্ট ম্যাগনেট কাকে কনভার্ট করতে পারবে? ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সকে পার্মানেন্ট ম্যাগনেটে কনভার্ট করতে পারবে। বোঝা যায়? ভেরি গুড। আচ্ছা, এবারে কিছু কিছু কোশ্চেন দেয়া রয়েছে যেটা একটু তোরা ট্রাই করবি। আমি অ্যান্সার দিয়েছি, কিন্তু এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে আরো কিছু কোশ্চেন দেয়া রয়েছে প্র্যাকটিসের জন্য। আরো কয়েকটা কোশ্চেন দেয়া রয়েছে সেগুলো, এবং আমি তোকে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমও এখানে দেয়া রয়েছে। একটু তুই খোল খাতা আছে, আমি তোকে কয়েকটা আচ্ছা, প্রথম 1 নম্বর অঙ্কটা চল শুরু করা যাক। হ্যাঁ, 1 নম্বর অঙ্কটা করা যাক। দেখ, একটা কিউবিক সেল কি বলেছে? মেড আপ অফ 3 এলিমেন্টস এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো এক্স কোথায় আছে? কর্নারে। ইজি ব্যাপার, দেখ চেষ্টা করতে হবে, ইজি ব্যাপার। এক্স আছে কর্নারে। তো কতগুলো কর্নার থাকে না? এক্স আছে হচ্ছে কর্নারে, তার মানে এক্স আছে কর্নার কত থাকে? 8 ইন্টু 1/8 তার কন্ট্রিবিউশন হচ্ছে, তার মানে কর্নার মিলিয়ে একটা। আচ্ছা, ওয়াই কোথায় আছে না? ওয়াই আছে হচ্ছে কিউবের সেন্টারে, তার মানে একটা। আর জেড হচ্ছে সেন্টার অফ ইচ ফেস। কটা ফেস? 6টা, এবং তার হাফ করে, তাহলে 3। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড জিজ্ঞাসা করেছে? এক্স ওয়াই জেড 3, এক্স ওয়াই জেড 3। বুঝতে পেরেছিস? আচ্ছা, এক্স ওয়াই জেড 3 অ্যান্সার ঠিকই আছে। আমার এখানে অ্যান্সার লেখা আছে, অ্যান্সার ঠিকই আছে। এবারে দেখ এক্স ওয়াই জেড 3 এর পরের অঙ্কটা দেখ, পড়ে দেখ আগে। 2 element A and B crystallizes in a cubic unit cell. Atoms A at the corner and atom B
at the face center, A, two atoms of A are missing from the corner and two atoms of B, two atoms of A are missing from the corner and two atoms of B from face center. What is the formula of the compound? বোঝার চেষ্টা কর। দেখ এ হচ্ছে কোথায় আছে না, এ হচ্ছে কর্নারে আছে, কিন্তু বলেছে যে টু অ্যাটমস মিসিং হয়েছে। তাহলে সব কটা কর্নারে নেই, 8টা কর্নারে নেই, তাহলে কটা কর্নারে আছে না 6টা কর্নারে রয়েছে। প্রত্যেকের কত করে কন্ট্রিবিউশন 1/8 করে, তাহলে 3/4। আর বি সেটা হচ্ছে ফেসের সেন্টারে রয়েছে, কিন্তু তারও দুটো অ্যাটম মিসিং হয়েছে, তাহলে 4টে ইন্টু হাফ, তাহলে 2। তাহলে এ ইস টু বি ফর্মুলা বের করতে গেলে করতে হবে 3/4 ইস টু 2, তাহলে 3:8। তাহলে A3 B8, উল্টোপাল্টা এলো কেন দাঁড়িয়েছে, ঠিকই আছে, অ্যান্সার ঠিকই আছে, A3 B8। বুঝতে পেরে গেছিস? 8টা জায়গা, তার মধ্যে দুটো জায়গা মিসিং হয়েছে, তাহলে বাকি জায়গায় রয়েছে, তো 1/8 করে কন্ট্রিবিউশন, ব্যাস, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এরকম খুব ইজি ব্যাপার। তারপরটা দেখ, সোডিয়াম ক্রিস্টালাইজ পট, কি বলেছে? সোডিয়াম crystallizes in a body center cubic cell. Calculate the approximate number of unit cells present in 9.2 gram of sodium. 9.2 গ্রাম অফ সোডিয়ামের মধ্যে কতগুলো ইউনিট সেল রয়েছে সেটা তোকে বের করতে হবে। তাহলে দেখ যে এটা হচ্ছে, তোকে বলেছে কি না, এটা হচ্ছে বডি সেন্টার ইউনিট সেল। তো বডি সেন্টার ইউনিট সেলের মধ্যে কতগুলো অ্যাটম থাকে? দুটো। বডি সেন্টার মানে কর্নার গুলো তো থাকবেই, 8 ইন্টু 1/8 এটা একটা, আর 1 ইন্টু 1 এটা একটা, মানে তোর 2 অ্যাটমস তো থাকবেই, দুটো অ্যাটম থাকবেই। আচ্ছা, এবারে কি না, কতগুলো ইউনিট সেল কিভাবে বের করবি না, অ্যাভোগাড্রো নাম্বার লেখ, অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23, আর এর মোলার মাস, অ্যাটমিক মাস অফ সোডিয়াম হচ্ছে 23। তাহলে নাম্বার অফ ইউনিট সেল হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু জেড ডিভাইডেড বাই মোলার মাস, মানে কত গ্রাম বলেছে, সরি জেডটা নিচে আছে, ডিভাইডেড বাই মোলার মাস জেড। এইটা করলে নাম্বার অফ ইউনিট সেল পাবি। অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ডাব্লিউ, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, ডাব্লিউ হচ্ছে 9.2 ডিভাইড বাই 23 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে, এটা কত আসছে একটু হিসাব করতে পারবি? ক্যালকুলেটর থাকলে এটা অ্যান্সার দেওয়া রয়েছে এখানে, এইটা আসছে কিনা 1.204 ইন্টু 10⁻23, এটা অ্যান্সার আছে। এটা একটু হিসাব করে দেখ।
হ্যাঁ স্যার, এটাই আসছে। এটাই আসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, 1.20 ইন্টু 10⁻, তো ঠিক আছে, লিখে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখ। ইন ক্যালসিয়াম ফ্লুরাইড ক্রিস্টাল, ক্যালসিয়াম আয়নস আর প্রেজেন্ট ইন ফেস সেন্টার কিউবিক অ্যারেঞ্জমেন্ট, ক্যালকুলেট দ্য নাম্বার অফ এফ মাইনাস আয়নস ইন দ্য ইউনিট সেল। তাহলে দেখ, ক্যালসিয়াম আয়ন হচ্ছে ফেস সেন্টার কিউবিক অ্যারেঞ্জমেন্টে রয়েছে। তাহলে কতগুলো তোর ফেসের সেন্টারে কতগুলো ক্যালসিয়াম আয়ন রয়েছে? তাহলে ক্যালসিয়াম আয়ন রয়েছে হচ্ছে তোর 6টা ফেস, 6টা ফেসের সেন্টার। তাহলে ক্যালসিয়াম আয়ন রয়েছে কিন্তু টোটাল 3টে। আর তোর কর্নারে তো থাকবেই, 1 ইন্টু 8 ইন্টু 1/8 মানে 1, মানে ক্যালসিয়াম আয়ন হচ্ছে 4টে। তাহলে সবসময়তেই ক্যালসিয়াম ফ্লুরাইড যে স্ট্রাকচার, এই ক্যালসিয়ামগুলো কিন্তু কোথায় থাকে না, অক্টাইডাল ভয়েডে থাকে। ক্যালসিয়াম ফ্লুরাইড স্ট্রাকচার বা বডি সেন্টার, এই ফেস সেন্টার যে স্ট্রাকচার থাকবে, ফেসের যে সেন্টারে থাকবে সে হচ্ছে কোথায় থাকে, অক্টাইডাল ভয়েডে। আর তার যে সারাউন্ডিংসে যে অ্যাটমগুলো থাকবে সে টেট্রাডাল ভয়েডে থাকবে। তাহলে এখানে যদি ক্যালসিয়াম যদি অক্টাইডাল ভয়েডে থাকে তাহলে 4টে অক্টাইডাল ভয়েড, 4টে অক্টাইডাল ভয়েডে করসপন্ডিং তোর টেট্রাডাল ভয়েড কত হবে, টিডি ভয়েড। টিডি ভয়েড সবসময় 2 ইন্টু অক্টাইডাল ভয়েড হবে। তাহলে 2 ইন্টু 4 মানে 8, মানে তোর নাম্বার অফ এফ মাইনাস আয়ন হচ্ছে 8 হবে। এফ মাইনাস আয়ন হবে 8। আচ্ছা, পরের প্রশ্নটা দেখ। An ionic compound made up of atoms A and B has the face center cubic arrangement in which atoms A are corner at the A and B face center in which atoms A at the corner B. If one atom is missing, হ্যাঁ এটা করে ফেল। one of the atom is missing, মানে মিসিং ফ্রম দ্য কর্নার থেকে একটা মিসিং হয়েছে, তাহলে তার ফর্মুলা কি হবে? 7/8। তার মানে এ হচ্ছে 7/8, বি হচ্ছে ফেসের সেন্টার মানে 3, তাহলে H2B করতে হবে। কি গান! আবার হ্যাঁ, অ্যান্সার আছে 7, A7B24। এই ফর্মুলাগুলো এরকম বেরোবে না, এগুলো এরকম উল্টো পাল্টাই একটু বেরোবে, কারণ টোটাল ক্রিস্টালটা ধরেই তো স্ট্রাকচার মানে ফর্মুলাগুলো বেরোচ্ছে, সেই জন্য একটু বেশি বেশি ভ্যালু চলে আসবে, এরকম নয়। যন্ত্রণা একটা, আবার পড়ানো আছে। আচ্ছা, এবারে দেখ, structure of a mixed oxide is cubic close packed. The cubic unit cell mixed oxide is composed of oxide ion. 1/4 of the tetrahedral void are occupied by
divalent metal A and the octahedral voids are occupied by monovalent metal B. What is the formula of oxide? দেখ A আর B আছে তো ধরে নিবি octahedral void A, তাহলে tetrahedral void 2A। আচ্ছা, এখানে দেখ 1/4 of the tetrahedral void occupied by metal A, মানে 1 and the octahedral void পুরোটাই occupied by monovalent metal।1:1 মানে 1:2 মানে AB2 হবে। দেখি आंसर কি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার ডেনসিটির ফর্মুলা দিয়ে আচ্ছা এরকম ধরনের কয়েকটা প্রশ্ন আছে। ডেনসিটি দিয়ে আমি একটা করাচ্ছি। ডেনসিটি দিয়ে ডেনসিটির ফর্মুলা ওইগুলো তো ওরকম ভাবে হবে, octahedral void tetrahedral void। এটা দেখ ডেনসিটি অফ কেবিআর 2.75 গ্রাম পার সিসি, এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল 654 পিকোমিটার, predict the type of the cubic to which the potassium bromide belongs, the constant Na দেওয়া রয়েছে, atomic mass of potassium 39 আর ওটা হচ্ছে 80। তাহলে ডেনসিটির ফর্মুলাটা লিখে ফেল। ডেনসিটি হচ্ছে কি না Z ইনটু মোলার মাস ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু ভলিউম হচ্ছে AQ। এটা তো জেডটা তোকে বের করতে হবে, তাহলে ডি তো 2.75, জেডটা তোকে বের করতে হবে। কেভিআর এটা বসিয়ে দে, 39 আর 80 অ্যাড করে নিয়ে 119 ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার। এইটা 654 পিকোমিটারকে না -12 হলে মিটার হবে, -12 হলে -10 করতে হবে। এটা সেন্টিমিটারে করতে হবে, এগুলো সব সেন্টিমিটারে আছে। এর আবার কিউব করতে হবে। এখান থেকে জেডটা বের করতে হবে, জেড কত অ্যান্সার আসবে আমি তোকে বলে দিচ্ছি, মোটামুটি ভাবে বলে দিচ্ছি। জেডটা আসবে 4, জেডের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 4 আসবে। জেডের ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 4 আসবে। তো এটা ডেনসিটি থেকে বের করতে পারবে। এরকম ধরনের ডেনসিটি দেওয়া কয়েকটা অঙ্ক রয়েছে। তো মোটামুটি আশা করছি কোশ্চেনগুলোর আইডিয়াটা বুঝতে পেরেছিস। আমি এটা পাঠিয়ে দিলে সেখান থেকে আরো